এটা একদম ফুল এনার্জি নিয়ে শুরু করতেছি, কারণ এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে যে সি প্রোগ্রামিং থেকে যেই ক্যাটাগরিতে প্রশ্ন আসে সেটা হচ্ছে গতে হয় তোমাকে অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট লিখতে বলে, বড় ঘতে তোমাকে হচ্ছে সি প্রোগ্রাম লিখতে বলে। এই টাইপেরই কিন্তু বিগত প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন আসছে। সো 26 এবং 27-এ কিন্তু এই প্যাটার্নেই আসার সম্ভাবনা বেশি। সো অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্টের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকে বলবা ভাইয়া আপনি সি প্রোগ্রামিং পড়ানোর পর কেন হচ্ছে এক ক্লাসে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম পড়াচ্ছেন? তুমি যদি হচ্ছে একটা প্রবলেমের ওইটার সি প্রোগ্রামের ক্যালকুলেশনটা তুমি যদি বুঝে থাকো, একটা প্রবলেম আমরা কোন ওয়েতে সলভ করছি, মাঝে আমরা ম্যাথমেটিক্যাল কী কী টার্ম অ্যাপ্লাই করছি, কী কী এক্সপ্রেশন আমরা হচ্ছে অ্যাপ্লাই করছি, এই জিনিসগুলো তুমি যদি হচ্ছে বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট একদম ইজি হয়ে যাবে। আশা করছি তোমরা সি প্রোগ্রামিংয়ের ক্লাসগুলো খুব ভালো করে এনজয় করেছো। ওই পার্টগুলো ভালো করে বুঝতে পারলে অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট একদম পান্তাভাত। 1 ঘন্টার একটা ক্লাসে সমস্ত প্রোগ্রামের অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে যেটা করতে হবে, সিনট্যাক্সগুলো ভালো করে বুঝতে হবে, অ্যালগরিদম কী এটা ভালো করে জানতে হবে, কীভাবে লিখতে হয় এটা ভালো করে জানতে হবে। অ্যালগরিদম নিয়ে তোমাদের মনে যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে, ভাই আমরা অ্যালগরিদম বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? এটার উত্তর হচ্ছে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, বাংলাতে লিখলেও হবে, ইংরেজিতে লিখলেও হবে, আপ টু ইউ, ঠিক আছে? তুমি যেটাতে কমফোর্ট ফিল করো ওইটা দিয়েই তুমি লিখতে পারবো, সমস্যা নেই। এটা নিয়ে কোনো বাধ্যকতা নেই যে তোমাকে বাংলাতেই লিখতে হবে বা তোমাকে ইংরেজিতেই লিখতে হবে, এরকম কোনো বাধ্যকতা নেই। তবে আমি নিজেও হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করায় থাকি ইংরেজিতে, কারণ ইংরেজিতে করা ইজি, লেখার ধরনটাও ইজি এবং অল্প কথাতেই হচ্ছে বুঝে ফেলা যায়, যেই কারণে হচ্ছে ইংরেজিটা আমার কাছে ভালো লাগে, ভালো মনে হয়। তোমরা চাইলে ইংরেজিটা অ্যাপ্লাই করতে পারো। আমি যখন তোমাদেরকে হচ্ছে একটা প্রোগ্রামের অ্যালগরিদম পড়াবো তখন হচ্ছে আমি বাংলাতেও করাইয়া দেবো, ইংরেজিতেও করাইয়া দেবো। যেইটা তোমার কাছে ভালো লাগবে তুমি এই মেথড অ্যাপ্লাই করেই করতে পারবো, কোনো সমস্যা নেই। আর ফ্লোচার্টের ব্যাপারে আমি বলবো, ফ্লোচার্ট হচ্ছে চিত্র নির্ভর, তোমাকে কিছু চিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, কোন চিত্রের কী কাজ, ওই ধারাগুলো মনে রেখে কাজ জাস্ট হচ্ছে তুমি কি ঘটনা ঘটাইতে যাচ্ছ জাস্ট ওইটা বলে দিলেই হয়ে যাবে। আমরা তাহলে শুরু করব। শুরু করতে গেলেই দেখবো যে এই জিনিসগুলো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা, তোমরা হচ্ছে আমার আইসিটি ফুল কোর্স করেছো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের টিমকে জানাতে ভুলবা না। এবং হচ্ছে কোনো একটা টপিক আমি মনে করো এক ওয়েতে বুঝিয়ে দিয়েছি তোমাকে, তোমার কাছে মনে হয়েছে যে এই ওয়েতে বুঝতেছো না, অন্য একটা ওয়েতে বোঝালে হয়তো বা তুমি বুঝতে পারবা, এটাও আমাদেরকে জানাতে পারো, আরও সহজ করে অন্য একটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি, এগুলো হচ্ছে আমি থিওরি ক্লাসে একদম প্রথম ক্লাসে আমি পড়ে আসছিলাম, তাই না? অ্যালগরিদম হচ্ছে কোনো একটা কাজ ধাপে ধাপে সম্পাদন করা, যে কোনো কাজ তুমি যদি হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখায়া দাও যে আমি এই কাজটা এই স্টেপের পরে এই স্টেপ করব, এই স্টেপের পরে এই স্টেপ করব, এই স্টেপের পরে এই স্টেপ করব, এইভাবে তুমি যদি জাস্ট বলে দাও তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম নিয়ে তোমাকে জাস্ট একটা কথাই বলবো, অ্যালগরিদমের যে সেন্টেন্স মেকিং, তুমি যে শব্দগুলো চয়ন করবা, যে বাক্যটা তৈরি করবা, এই বাক্যটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নিয়ম নেই, কোনো ফর্মুলা নেই, কোনো কিছু নেই। তুমি তোমার মতো করে জাস্ট ধাপে ধাপে যদি একটা কাজ দেখায়া দাও যে আমি এই কাজটা করব, এই ধাপে ধাপে করব, তাহলেই হয়ে যাবে। এইটার জন্য কখনো মার্ক কাটবে না। আমি আবারও বলছি, এটা একটু ভালো করে নোট করো, অ্যালগরিদমের কোনো নিয়ম নেই, অ্যালগরিদমের কোনো ফর্মুলা নেই, জাস্ট একটা নিয়মই আছে, সেটা হচ্ছে তুমি যেই প্রবলেমটা সলভ করতে যাচ্ছ সেই সলভটা কোন ধাপের পরে কি করবা সেটা জাস্ট ধাপ ওয়াইজ বলে দিবা, এটাকে বলা হবে হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? আমরা কিছু অ্যালগরিদম প্র্যাকটিস করি তাহলে এই জিনিসগুলো আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে 3টি সংখ্যা যোগ করার অ্যালগরিদম, ঠিক আছে? 3টি সংখ্যা যোগ করার অ্যালগরিদম পড়ব। তোমাকে আমি যদি প্রশ্ন করি যে 3টি সংখ্যা যোগ করবা, তোমাকে আমি 3টা সংখ্যা দিলাম, তুমি 3টা সংখ্যা যোগ করবা, তুমি কি কি ধাপ অ্যাপ্লাই করবা 3টা সংখ্যা যোগ করতে গিয়ে বলো তো? তোমাকে যদি আমি বলি যে 3টা সংখ্যা যোগ করবা, তুমি কি কি ধাপ অ্যাপ্লাই করবা বলো? আচ্ছা, তোমাকে যদি আমি 3টা সংখ্যা দিয়ে যোগ করার জন্য তুমি যেই ধাপগুলো অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে, প্রথমে তুমি হচ্ছে 3টা সংখ্যা নিবা, মনে করো একটা সংখ্যা নিলা 10, একটা সংখ্যা নিলা 10, আর একটা সংখ্যা নিলা 20, আর একটা সংখ্যা নিলা 30। 3টা সংখ্যা তুমি যোগ করবা, এই 3টা সংখ্যা নিয়ে তুমি 3টা সংখ্যা যোগ করে দিবা, তাহলে তো 3টা সংখ্যার যোগফল হয়ে গেল, তাই না? তাই না বলো?
এই যে কাজটা তুমি করছো, এইটা তুমি যদি হচ্ছে ধাপে, ধাপে দেখাইয়া দাও, এইটাকে বলবা হচ্ছে অ্যালগরিদম। যেমন আমরা এখন যে কাজটা করব ৩ টা সংখ্যা যোগ করার অ্যালগরিদম পড়ব। এই পাশে বাংলায় অ্যালগরিদমটা লেখা আছে, এই পাশে ফোকাস করিও না। আমি যেভাবে করাচ্ছি এটা এখন দেখো। আমি প্রথমে ইংরেজিতে করাচ্ছি। দেখো, প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করবা। স্টেপ নাম্বার 1, যেহেতু আমরা বলছি যে অ্যালগরিদম একটা কি ধাপ নির্ভর, তোমাকে হচ্ছে ধাপে, ধাপে কি কাজ করবে এটা বলে দিতে হবে। স্টেপ 1 এ তোমাকে কি করবা এটা বলে দিবা। সমস্যা হচ্ছে এই বোর্ডে লিখে এক জায়গায় লেখাটা আর একটু পড়ে গিয়ে ওঠে। স্টেপ 1 এ আমরা কি করব? বিসমিল্লাহ বলে শুরু করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টেপ 1 এর কাজ। স্টেপ 1 এ আমরা কি করব? বিসমিল্লাহ বলে শুরু করব। স্টেপ 2, তুমি যেই 3টা সংখ্যা যোগ করবা সেই 3টা সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিবা। মনে করো আমি 3টা সংখ্যা যোগ করব, একটা হচ্ছে এ, আর একটা বি, আর একটা হচ্ছে সি। এই 3টা সংখ্যা তুমি যোগ করবা। স্টেপ নাম্বার 3, তুমি যে এই 3টা সংখ্যা যোগ করবা, যোগ করে তো হচ্ছে যোগফলটা কোথাও রাখতে হবে। মনে করো যোগফলটা রাখবা হচ্ছে এস নামে একটা ভেরিয়েবলে। 3টা সংখ্যা যোগ করবা। এই যে দেখো আমি 3টা সংখ্যা যোগ করে ফেললাম। এবার এই 3টা সংখ্যার যোগফলটা কোথায় আছে? এস নামে ভেরিয়েবল আছে। স্টেপ নাম্বার 4 এ এই এস এর ভ্যালুটা প্রিন্ট করে দাও। এই তো তোমার 3টা সংখ্যা যোগ করা হয়ে গেল। স্টেপ 5 এ এটাকে শেষ করে দিবা। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া 3টা সংখ্যা যোগ করার অ্যালগরিদম। আশা করছি সবাই বুঝতে পারছো। না বোঝার কোনো কিছু নেই। অ্যালগরিদমের হচ্ছে একটা নিয়মে, সেটা হচ্ছে তুমি কোন স্টেপের পরে কি করবা এটাকে তোমাকে স্টেপ ওয়াইজ বলে দিতে হবে। যেমন এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। এখন অনেকে বলবা ভাইয়া স্টার্ট করতেছি এটা কি বলে দিতে হবে, শেষ করছি এটা কি বলে দিতে হবে? হ্যাঁ, এটা বলে দিতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, তুমি যে শুরুটা করছো এটাও বলে দিতে হবে, তুমি যে শেষ করছো এটাও বলে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার একটু তুমি যদি একটু ভিতর থেকে চিন্তা করো যে আমি 3টা সংখ্যা কীভাবে যোগ করব। 3টা সংখ্যা যোগ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? ইউজারের কাছ থেকে 3টা সংখ্যা ইনপুট নিতে হবে। এই যে আমি 3টা সংখ্যা ইনপুট নিলাম। ঠিক আছে, তারপরে এই যে 3টা সংখ্যা যোগ করে আমি এস নামে ভেরিয়েবলে রাইখে এস ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিলাম। এখন ভাই এখানে যে আমি শব্দ চয়নগুলো ব্যবহার করছি বা আমি এখানে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করছি এটা আমার মতো করে। তুমি তোমার মতো করে শব্দ চয়ন করতে পারো, সেন্টেন্স মেক করতে পারো, ভেরিয়েবল নিতে পারো, কোনো সমস্যা নেই। এমন কোনো ফর্মুলা নেই, এমন কোনো নিয়ম নেই তোমাকে হচ্ছে এইখানে এইরকম সেন্টেন্স মেক করতেই হবে। ব্যাপারটা এরকম না। তুমি তোমার মতো করে 3টা সংখ্যা যে যোগ করবা সেটা তোমার মতো করে জাস্ট স্টেপ বাই স্টেপ দেখায় দেবা, তাহলেই হবে। বুঝতে পারছো? যেমন আমি এখানে লিখেছি হচ্ছে ইনপুট এবিসি, মানে আমি এই লাইন দ্বারা বুঝাইছি যে আমি 3টা সংখ্যা ইনপুট নিচ্ছি। জাস্ট লিখছি কি ইনপুট এবিসি, জাস্ট আমি যে 3টা সংখ্যা ইনপুট নিচ্ছি জাস্ট এই জিনিসটা বুঝাইছি। তুমি যদি এই জিনিসটা অন্য কোনো সেন্টেন্স দিয়েও বুঝাতে পারো হবে। নট ম্যান্ডেটরি এই সেন্টেন্স দিয়েই লিখতে হবে। অ্যালগরিদম জিনিসটা আশা করছি বুঝতে পারছো। এটা হচ্ছে ইংরেজিতে। এবার এটাকে যদি বাংলায় লিখতে চাও, বাংলাতে কীরকম হবে? বাংলাতে হবে হচ্ছে এইরকম। দেখো বাংলাতে এখানে কি লেখা আছে? প্রথমে শুরু করছে ধাপ 1, শুরু করছে। ধাপ 2তে এসে যে 3টা সংখ্যা যোগ করবে সেই 3টা সংখ্যা গ্রহণ করছে। গ্রহণ করছে মানে হচ্ছে ইনপুট নিছে। যে 3টা সংখ্যা তুমি যোগ করবা সেই 3টা সংখ্যা গ্রহণ করছে। এইখানে তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই যে এইখানে একটা বাক্য তৈরি করা হয়েছে 3টি সংখ্যা গ্রহণ করি। তোমাকেও কি সেম বাক্যই লিখতে হবে? নট ম্যান্ডেটরি। 3টি সংখ্যা গ্রহণ করে এটার সিমিলার যে কোনো একটা বাক্য শব্দ ব্যবহার করলেই হবে, যেন হচ্ছে বোঝা যেতে পারে তুমি যে 3টা সংখ্যা যোগ করতেছো সেইটা শুরু করলা, পরে 3টা সংখ্যা নিবা, 3টা সংখ্যা যোগ করবা, ফলাফলটা দেখায় দেবা। জাস্ট এই জিনিসটা তুমি যদি স্টেপ বাই স্টেপ দেখাতে পারো তাহলেই হবে। আর এখানে যে সেন্টেন্স মেকিংটা আছে নট ম্যান্ডেটরি এক্সাক্ট এইটাই হইতে হবে। তুমি তোমার মতো করে সেন্টেন্স মেক করবা। ঠিক আছে, 3টা সংখ্যা নিলা, 3টা সংখ্যা নিয়ে 3টা সংখ্যা কী করলা? যোগ করলা, তারপরে ফলাফলটা প্রিন্ট করে দিলা, এই তো হয়ে গেল আমার সি প্রোগ্রাম। তুমি চাইলে এটাকে আরও অনেক ভাষাতে লিখতে পারো। মানে মেইন যে জিনিসটা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যালগরিদম হচ্ছে কোনো একটা কাজ ধাপে ধাপে দেখায়া দেওয়া, আর সেন্টেন্স মেকিংয়ের জিনিসগুলা হচ্ছে আপ টু ইউ। তুমি এখানে কি লিখবা? নট ম্যান্ডেটরি এখানে ওই শব্দটাই লিখতে হবে, ওই ভেরিয়েবলটাই লিখতে হবে, ওই বাক্যটাই লিখতে হবে। তুমি 3টা সংখ্যা যে যোগ করবা, কোন স্টেপের পরে কি করবা জাস্ট এইটা তোমার মতো করে বলে দিবা, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে ভাইয়া 3টি সংখ্যা যোগ করার অ্যালগরিদম। আশা করছি অ্যালগরিদম নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না।
ঠিক আছে? ওকে, আমরা এবার একটু সামনে যাব। এবার আমরা ফ্লো চার্টে আমরা পরে যাব, আমরা ফ্লো চার্টটা এখন দেখব না, আমরা ফ্লো চার্টটা পরে একসাথে দেখব। ঠিক আছে? এইখানে আমরা দেখব হচ্ছে সেলসিয়াস ফারেনহাইটের অ্যালগরিদম। ঠিক আছে? ফ্লো চার্টটা আমরা এখন দেখব না, এটা একটু পরে দেখব। আগে অ্যালগরিদমগুলো শেষ করব, তারপরে ফ্লো চার্টে যাব। আমরা সি প্রোগ্রাম ইতিমধ্যে পড়ে ফেলেছি, তাই না? ওকে, তোমাকে যদি বলা হয় যে একটা সেলসিয়াসে একটা ভ্যালু দেওয়া আছে, খুব ভালো করে দেখো, সেলসিয়াসে একটা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে? মনে করো সেলসিয়াসে একটা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে? কত দেওয়া আছে এটা জানা নাই, ওদের কাছ থেকে ইনপুট নিবা। এটা ফারেনহাইটে কত হবে, এটার জন্য তোমাকে অ্যালগরিদম লিখতে হবে। বুঝতে পারছো? সেলসিয়াসে একটা ভ্যালু দেওয়া আছে, এটা ফারেনহাইটে কত হবে, এটার জন্য তোমাকে হচ্ছে অ্যালগরিদম লিখতে হবে। তাহলে ফারেনহাইটের ফর্মুলাটা আমাদের মনে আছে, সি প্রোগ্রামিং ক্লাসে পড়াইছিলাম। ফারেনহাইটের ফর্মুলা হচ্ছে C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাই না? তাহলে এইখান থেকে 5F - 160 ইকুয়াল কি লেখা যায়, 9C। তাহলে এইখান থেকে F ইকুয়াল কি লেখা যায়, 9C প্লাস 160 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাই না? এটা হচ্ছে আমার F এর ফর্মুলা, মানে হচ্ছে ফারেনহাইটের ফর্মুলা। আর সেলসিয়াসের ফর্মুলাটা কি? সেলসিয়াসের ফর্মুলাটা হচ্ছে C ইকুয়াল 5F - 160 ডিভাইডেড বাই হচ্ছে 9। এটা হচ্ছে সেলসিয়াসের ফর্মুলা। এই দুইটা ফর্মুলা আমাদের জানা আছে না? সেলসিয়াসের ফর্মুলা, ফারেনহাইটের ফর্মুলা। এটা হচ্ছে সেলসিয়াসের আর এটা হচ্ছে ফারেনহাইটের। ঠিক আছে? এটা হচ্ছে ফারেনহাইটের ফর্মুলা, এটা হচ্ছে সেলসিয়াসের ফর্মুলা। তোমাকে কি বলছে যে একটা সেলসিয়াসে একটা ভ্যালু দেওয়া আছে, এটা ফারেনহাইটে কত হবে এটার জন্য অ্যালগরিদম লিখতে বলছে। সমস্যা নেই, আমরা অ্যালগরিদমটা লিখে ফেলি। দেখো, স্টেপ 1, স্টেপ 1 আমরা কি করব, স্টার্ট করব। স্টেপ 2, আমাকে ইনপুট নিতে হবে, যেহেতু হচ্ছে আমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করব, সেলসিয়াসের ভ্যালুটা ইনপুট নিতে হবে। এই যে দেখো আমি বলে দিলাম ইনপুট সি, মানে সেলসিয়াসের ভ্যালুটা ইনপুট নেব। স্টেপ নাম্বার 3-তে এসে কি করব আমি, স্টেপ নাম্বার 3-তে এসে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমি কিসে কনভার্ট করব, ফারেনহাইটে। ফারেনহাইট সমান আমরা কি জানি, ফারেনহাইট সমান জানি হচ্ছে আমরা এই যে এটা 9C 9 ইন্টু সি প্লাস 160 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 5। ঠিক আছে? এটা হচ্ছে ফারেনহাইটের ফর্মুলা। স্টেপ 4-এ আমরা কি করব, স্টেপ 4-এ আমরা ফারেনহাইটের ভ্যালুটা প্রিন্ট করে দেব। প্রিন্টএফ, ফারেনহাইটের ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। এই তো আমার অ্যালগরিদম হয়ে গেল। ঠিক আছে? আমরা এই ধাপগুলো অ্যাপ্লাই করে হচ্ছে আমরা সেলসিয়াস থেকে একটা ভ্যালু ফারেনহাইটে কনভার্ট করব। ঠিক আছে? এটাই হচ্ছে ভাইয়া সেলসিয়াস থেকে ফারেনহাইটের অ্যালগরিদম। বুঝতে পারছো? একটা ভ্যালু মনে করো সেলসিয়াসে দেওয়া আছে, ফারেনহাইটের কত, এটার জন্য অ্যালগরিদম নির্ণয় করার জন্য এই স্টেপগুলো তোমাকে হচ্ছে অবলম্বন করতে হবে। ঠিক আছে? আমি বারবার বলতেছি, অ্যালগরিদম নির্ণয় করার কোনো নিয়ম নাই, জাস্ট একটা নিয়ম, সেটা হচ্ছে কোন ধাপে কি করবা সেই ধাপটা বলে দিতে হবে। আর এই দিকে যে লেখার ধরনটা এটা তোমার মতো করে লিখলেই হবে। ঠিক আছে? এটা আমার মতো করে লিখছি এবং তোমাদেরকে যত সহজ করে লিখে দেওয়া যায় আমি সেটাই এখানে চেষ্টা করেছি। ঠিক আছে? এর চেয়ে সহজ করে আর অ্যালগরিদম লেখা যায় না। এটা হচ্ছে আমি ইংরেজিতে করে দিছি। ঠিক আছে? ইংরেজি হচ্ছে সবচেয়ে সহজ। আর তুমি যদি এটা বাংলায় লিখতে চাও তাহলে তোমার কীরকম লিখতে হইতো, তুমি যদি এটা বাংলায় লিখতা, এটা তুমি যদি বাংলায় লিখতা তাহলে কীরকম হইতো, বাংলায় লিখলে হয়তো এরকম, তুমি এখানে ধাপ লিখতা, বাংলাতে স্টেপ না লিখে কি লিখতা, ধাপ। 1 নাম্বার ধাপ, 1 নাম্বার ধাপে কি লিখতা, শুরু। তাহলে ধাপ 2, 2 নাম্বার ধাপে কি করবা, তুমি লিখতা যে সি এর মান গ্রহণ করি, মানে সেলসিয়াসের মান গ্রহণ করি, সি এর মান গ্রহণ করি। এইখানে দেখো আমি লিখছি কি সি এর মান গ্রহণ করি। তুমি এখানে এই জিনিসটা আরো অনেকভাবে লিখতে পারতা। তুমি লিখতে পারবা যে ইনপুট হিসেবে সি এর মান নেই, বা সি এর মান ইনপুট নেই, সি এর মান গ্রহণ করি, সি এর মান নেই। তুমি যেভাবেই লিখো, মানে মেইন জিনিসটা এখানে বুঝাতে পারলে হলো তুমি যে সি এর মানটা নিচ্ছ। কারণ তুমি যদি হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করো, তোমাকে সেলসিয়াসের ভ্যালুটা লাগবে। সেলসিয়াসের ভ্যালু ছাড়া তো তুমি ফারেনহাইটে কনভার্ট করতে পারবে না। তুমি জাস্ট সেলসিয়াসের ভ্যালুটা নিলা, এই জিনিসটা তুমি এখানে তোমার ভাষায় জাস্ট বলে দিবা। পরে ধাপ নাম্বার 3, ধাপ নাম্বার 3-এ কী করতে হবে, ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তুমি জাস্ট ফর্মুলাটা লিখে দিবা যে এফ ইকুয়াল ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে 9 ইন্টু সি প্লাস হচ্ছে 160 ডিভাইডেড বাই হচ্ছে 5।
তারপরে কি করবা, এফ এর মানটা ফলাফল চাপে দিবা। ধাপ চাইরে কি করবা, যে এফ এর মান ফলাফল চাপি, এফ এর মান প্রিন্ট করি বা ফলাফল চাপি, যাই লিখো ভাই। এখানে আমি বারবার বলতেছি সেন্টেন্স মেকিংটা তোমার মতো করে। এই যে আমি এখানে লিখেছি এফ এর মান প্রিন্ট করি, তুমি এখানে লিখতে পারো যে ফলাফল চাপি, ফলাফল প্রিন্ট করি, যাই লিখো। ফলাফল প্রিন্ট করি, ফলাফল চাপি, এফ এর মান প্রিন্ট করি, এফ এর মান নির্ণয় করি, এফ এর মান দেখাই, সবগুলোর কথা একটা। তুমি যে কোনো একটা কথা এখানে লিখলে হলো, মানে মেইন জিনিসটা তোমাকে বুঝতে পারলে হলো যে আমি এই লাইনে কি করবো, এফ এর মানটা দেখাবো। এই যে আমি এখানে এফ এর মানটা বের করলাম, এখানে এফ এর মানটা প্রিন্ট করে দিলাম, এই তো আমার প্রোগ্রাম হয়ে গেল। এবার আমি এটা শেষ করে দেব, ধাপ নাম্বার 5 শেষ। এখন অনেকের মনে যদি এই প্রশ্ন থাকে, ভাই বই তো এইভাবে লিখছে, অমুক স্যার এইভাবে করাইছে, কোচিং স্যার এইভাবে করাইছে, আপনি এইভাবে করাচ্ছেন, কোনটা অ্যাপ্লাই করবো? ভাই অ্যালগরিদমের কোনো নিয়ম নাই, তোমার যেটা ভালো লাগে, তোমার বই যেটা লিখছে এইভাবে ভালো লাগলে করো, তোমার স্যার যেভাবে করেছে এভাবে ভালো লাগলে করো, আমি যেভাবে করাইছি এভাবে ভালো লাগলে করো। এগুলোর দিকে তোমার যদি কোনোটাই ভালো না লাগে, তুমি তোমার নিজের মতো করে করো। জাস্ট তুমি যে ভাই সেলসিয়াস থেকে ফারেনহাইটের নির্ণয় করতেছো, এটার জন্য তুমি কি কি ধাপ অ্যাপ্লাই করবে, এটা জাস্ট মতো করে বলে দিলেই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, এইখানে তো হচ্ছে আমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে দেখালাম। এবার তোমাকে যদি আমি বলি যে ফারেনহাইটে একটা ভ্যালু দেওয়া আছে, এটা সেলসিয়াসে কত হবে, এটার জন্য অ্যালগরিদম লিখো। এটা কে কে লিখতে পারবা? নিয়ম একই, নিয়ম একই, শুধু কি কি পার্থক্য হবে জানো? জাস্ট এখানে লিখবা যে ইনপুট হিসাবে এফ এর মান গ্রহণ করি। এবার যেহেতু আমি ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতেছি, আমাকে ইনপুট হিসাবে এফ এর মান নিতে হবে, আর এইখানে সেলসিয়াসের ফর্মুলাটা লিখতে হবে। সেলসিয়াসের ফর্মুলা কি? এইটা হচ্ছে ভাইয়া সেলসিয়াসের ফর্মুলা। সেলসিয়াসের ফর্মুলা হচ্ছে 5 ইন্টু এফ, সেলসিয়াস ইকুয়াল হচ্ছে 5 ইন্টু এফ মাইনাস 160 ডিভাইডেড বাই হচ্ছে 9। ঠিক আছে, আর এইখানে হচ্ছে সি এর মানটা প্রিন্ট করে দিবা। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এটা হচ্ছে ভাইয়া ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্টার। আর একটু আগে আমরা যেটা বলছিলাম, এটা ছিল হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্টার অ্যালগরিদম। আশা করছি এই পর্যন্ত সকলেরই ক্লিয়ার। আমি যে দুইটা অ্যালগরিদম পড়িয়েছি, এই দুইটা অ্যালগরিদম তুমি যদি বুঝতে পারো, যে কোনো অ্যালগরিদম করতে পারবা। এখন আমরা একটু সামনে আরও কিছু অ্যালগরিদম দেখব। আমরা ইফ এলসে যাব না, আমরা বৃত্তের ক্ষেত্রফল, এই যে এইটা একটু দেখবো আমরা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা। এটা আশা করছি তোমরা নিজেরাই পারবা। বৃত্তের ক্ষেত্রফল বলো, ত্রিভুজের ক্ষেত্রফল বলো, এই টাইপের কিন্তু এসে থাকে, এগুলো তোমরা নিজেরাই করতে পারবা, কারণ তোমাদের মেথডটা অলরেডি শেখা হয়ে গেছে, জানা আছে, তাই না? তবু আমি করাই দিচ্ছি। আচ্ছা বলো তো, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? তোমাকে ফর্মুলাটা জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবা, সেই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। এ দ্বারা বোঝাই হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল, পাই হচ্ছে তো জানো কি, আর আর হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার। এ দ্বারা বললাম হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। আমরা সবাই জানি, এগুলো ছোটো থেকে পড়ে আসছি, তাই না? আচ্ছা, আমরা পাই আর স্কোয়ারকে ভেঙে কি লিখতে পারি? ভেঙে কি এরকম লিখতে পারি? দেখো তো, পাই ইন্টু আর এরকম কি লিখতে পারি? ওরে স্মার্ট বুট রে, দেখো আমি এক জায়গায় ক্লিক করি, যাই আর এক জায়গায়। যাই হোক, পাই ইন্টু আর লিখতে পারি আমরা, পাই আর স্কোয়ারকে অবশ্যই লিখতে পারি। আমরা এইটা লিখবো, আমরা পাই আর স্কোয়ারটা লিখবো না, কারণ এটার জন্য তাহলে আবার আমাকে পাও ফাংশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, সি প্রোগ্রামিং আমরা পড়ছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে পাও ফাংশন ব্যবহার করতে। আমরা এখানে পাও ফাংশনের ঝামেলায় যাব না, জাস্ট আমরা সমীকরণকে ভেঙে এটা লিখছি, এটা মানে যা এটার মানেও তা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন অ্যালগরিদমটা লিখি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, দেখো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 কি করব, আমরা স্টার্ট করে দেব। ফাইন। স্টেপ 2তে আমরা কি করব, আমাকে রেডিয়াসের মানটা ইনপুট নিতে হবে, ব্যাসার্ধের মানটা ইনপুট নিতে হবে, তাই না? তুমি যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, তোমার ব্যাসার্ধ জানতে হবে। এটা মনে করো একটা বৃত্ত, ঠিক আছে? তুমি যদি বৃত্তের রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধের মানটা জানো, তাহলে তুমি বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে তোমাকে ব্যাসার্ধের মানটা ইনপুট হিসাবে নিতে হবে। ঠিক আছে, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তোমাকে কি করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে হবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই তো হয়ে গেল পাই আর স্কোয়ার। স্টেপ নাম্বার 4 কি করবা,
এর মানটা প্রিন্ট করে দিবা, ঠিক আছে, ক্ষেত্রফল প্রিন্ট করে দিবা। স্টেপ 5-এ কি করবা, আমার যে কাজ হয়ে গেল, এবার এটা স্টপ করে দিব। এই হচ্ছে ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। খুবই সহজ, তাই না? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাকে রেডিয়াসের মানটা জানতে হবে, ব্যাসার্ধের মানটা জানতে হবে। এই যে আমি ব্যাসার্ধের মানটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে, ফাইন। তারপরে হচ্ছে আমি জাস্ট ফর্মুলাটা বসাই দিলাম। তারপরে আমার এই যে এখন এই রেডিয়াসের মানটা কার কাছে আছে, এর কাছে, তারপরে আমি এর ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। এই তো হয়ে গেল আমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, তাই না? তাই না বলো? আচ্ছা, আশা করছি এবার এটা তুমি যদি বাংলায় লিখতে চাও তুমি তোমার মতো করে লিখতে পারবে। আমি ওইখানে আর ওই ঝামেলায় যাব না, আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। বারবার আমি যে কথাটা বলছি যে অ্যালগরিদমের কোনো আলাদা নিয়ম নেই, তুমি জাস্ট বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা সেটা যদি তুমি দাপ আকারে তোমার নিজের ভাষায় নিজের মতো করে তৈরি সেন্টেন্স মেক করে বলে দাও তাহলেই হবে। ওকে, এটা ছিল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় এই বৃত্ত না বলে যদি ত্রিভুজ বলে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো, তখন কীরকম হবে? আমি এটা একটু মুছে দেখা দিই। দেখো, আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করছি, এখন আমরা করবো হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ভাইয়া ফর্মুলা আছে অনেকগুলা, তোমাকে কোনটা অ্যাপ্লাই করবা এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাকে কি টাইপের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সেটার উপরে। যদি যদি তোমাকে হচ্ছে ভূমির মান দিয়ে দেয় আর হচ্ছে উচ্চতার মান দিয়ে দেয়, বি দ্বারা বুঝাইছি ভূমি আর এইচ দ্বারা বুঝাইছি হচ্ছে উচ্চতা, তোমাকে যদি ত্রিভুজের ভূমি আর উচ্চতার মান দিয়ে দেওয়া হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইকুয়াল ইয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। বুঝতে পারছো? এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা যদি তোমাকে ভূমি আর উচ্চতার মান দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? যদি ভূমি আর উচ্চতার মান দিয়ে দেওয়া হয়, তোমাকে যদি প্রশ্ন এরকম বলে যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এখন ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম লিখো, তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে। আর যদি ভূমি আর উচ্চতা দেওয়া না থাকে, শুধু মনে করো একটা ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া আছে, এই বাহু মনে করো এ, এই বাহু বি, এই বাহু সি, 3টা বাহু দেওয়া আছে, বাহুর মান দেওয়া আছে ত্রিভুজের, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এ ইকুয়াল হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, তারপরে এস মাইনাস বি, এস মাইনাস সি, রুট আছে, এই ফর্মুলা তখন অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? তখন তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে এস এর পরিচয় কি? এখানে এস এর পরিচয় হচ্ছে 3টা যোগ করে 2 দ্বারা ভাগ করা, ঠিক আছে? এইটা হচ্ছে এস মানে পরিসীমা, এস মানে কি পরিসীমা, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা হচ্ছে এস এর ভ্যালু, এটা হচ্ছে এস এর ভ্যালু। তারপরে এ এর ভ্যালু তো হচ্ছে এই বাহু, বি হচ্ছে এই বাহু, সি হচ্ছে এই বাহু, তারপরে এখানে ভ্যালুগুলো বসায় দিলেই হচ্ছে তোমার ক্ষেত্রফলটা বাইরে হয়ে যাবে। এই ফর্মুলাটা ভাই কখন অ্যাপ্লাই করবা? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা হচ্ছে যদি ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে। যদি ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে এবং তোমাকে বলে যে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তোমাকে এই ফর্মুলা দিয়ে করতে হবে। আর যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে তোমাকে এই ফর্মুলা দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি দুইটাই করে দেখাচ্ছি অ্যালগরিদম কীরকম হবে। প্রথমে হচ্ছে মনে করো তোমাকে বললো ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, অ্যালগরিদম নির্ণয় করো, তাহলে কীরকম হবে দেখো। স্টেপ 1-এ স্টার্ট করবা বিসমিল্লাহ বলে। স্টেপ 2, স্টেপ 2-তে কী করতে হবে? তোমাকে এই যে ইনপুট হিসাবে ভূমি আর উচ্চতার মানটা নিতে হবে, ভূমির মান আর উচ্চতার মানটা নিতে হবে ইনপুট হিসাবে, কারণ তুমি যেহেতু হচ্ছে ভূমি আর উচ্চতা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করবা তাহলে তোমাকে তো অবশ্যই ভূমি আর উচ্চতার মানটা নিতে হবে, তাই না? এবার স্টেপ 3-তে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এবার শুধু হচ্ছে এর মানটা প্রিন্ট করে দাও। 4 নাম্বার স্টেপে এর মানটা প্রিন্ট করে দাও। এই তো হয়ে গেল, না বোঝার কোনো কিছু নেই। এটা হচ্ছে যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। আচ্ছা, এবার যদি তোমাকে ত্রিভুজের 3টা বাহুর মান দিয়ে দেয়,
তারপরে তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে কীরকম হবে এটা আমি দেখাবো। এটা কষ্ট করে নোট করে ফেললো, আমি এটা মুছে দেবো এখন। যারা নোট করতে পারো না স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমি হচ্ছে এটা দিয়ে দেখাবো। দেখো, স্টেপ 1 স্টার্ট করলাম। এখন কোনটা করতেছি? এখন আমরা করতেছি হচ্ছে এইটা, যদি তোমাকে ত্রিভুজের 3টা বাহুর মান দিয়ে দেওয়া দেয়, ঠিক আছে। স্টেপ 2তে তোমাকে কি করতে হবে? ত্রিভুজের 3টা বাহুর মান নিতে হবে। একটা বাহু মনে করো এ, আরেকটা বাহু বি, আরেকটা বাহু সি। ত্রিভুজের 3টা বাহুর মান নিয়ে নিলাম। স্টেপ 3 নম্বর স্টেপে কি করতে হবে? তোমাকে ক্ষেত্রফলটা বের করার আগে তোমাকে হচ্ছে এস এর মানটা বের করে নিতে হবে, পরিসীমার মানটা আগে বের করে নিতে হবে। আমরা এস সমান কি জানি? এস সমান জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, তাই না? ফাইন। স্টেপ নাম্বার 3 না, 3 নাম্বার স্টেপ তো শেষ। এবার স্টেপ নাম্বার 4। আমার এস এর মানটা নির্ণয় করা হয়ে গেল। কারণ তুমি যদি ডিরেক্ট এই ফর্মুলা বসায় দাও তাহলে হবে না, কারণ তুমি এর মান ইনপুট নিছো, বি এর মান ইনপুট নিছো, সি এর মান ইনপুট নিছো, কিন্তু এস এর পরিচয় কি? এস এর মান কত? তুমি কি এখানে এস এর মান ছাড়া ক্ষেত্রফল বের করতে পারবা না? তাহলে এস এর মানটা আগে নির্ণয় করে নিতে হবে। এই যে আমি এস এর মানটা আগে নির্ণয় করে নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের ফর্মুলা, এস নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে। এবার হচ্ছে তুমি হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলো। ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে। এই তো আমার ক্ষেত্রফল হয়ে গেল। এবার এই ক্ষেত্রফলের ভ্যালুটা প্রিন্ট করে দাও। ক্ষেত্রফলের ভ্যালুটা প্রিন্ট করে দাও। আমার ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেল। এবার এটা শেষ করে দাও, স্টপ। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল যদি হচ্ছে ভূমি উচ্চতা দেওয়া থাকে কীভাবে নির্ণয় করব, 3টা বাহুর মান দেওয়া থাকলে আমরা কীভাবে করব, আমরা এগুলো দেখাইছি। 3টি সংখ্যার মধ্যে যোগ করা আমি দেখাইলাম। 3টা সংখ্যার মধ্যে যোগ করলে 2টা সংখ্যার মধ্যে তুমি পারবা, তাই না? তারপরে হচ্ছে আমরা আর কি পড়ছি? সেলসিয়াস ফারেনহাইটের অ্যালগরিদম পড়ে ফেলছি। তার মানে মোটামুটি প্রথম ক্যাটাগরির যে অ্যালগরিদমগুলো, সহজ সহজ অ্যালগরিদমগুলো, এগুলো আমরা পড়ে ফেলেছি। এবার আমরা একটু আপডেটে যাব, আমরা ইএফএলসের কিছু অ্যালগরিদম দেখবো। এটার জন্য আমাকে একটু অন্যরকম জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমরা ইফ এবং হচ্ছে এলসের ফর্মুলা দেখব, অ্যালগরিদম দেখব। ইফ এলসের যখন আমরা সি প্রোগ্রাম পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে ইফ এলস আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা শর্ত প্রয়োগ করব, তাই না? আমরা ইফে কি করি? শর্ত ব্যবহার করি। যদি শর্ত সত্য হয় তাহলে ইফে ব্লকে যেইটা থাকবে এটা কাজ করবে, অন্যথায় এলস ব্লক কাজ করবে, রাইট? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমাকে এই জিনিসটা এখানে লাগবে, কাজে লাগবে। দেখো এখানে কি বলছে, রাফি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে কিনা। আমরা জানি রাফি হচ্ছে একজন ছেলে এবং সে বাংলাদেশি, বিয়ের বয়স হচ্ছে 21, ছেলেদের, তাই না? অর্থাৎ রাফি ভাইয়ের বয়স যদি 21 বা তার বড় হয়, তার বেশি হয়, তাহলে আমি বলবো তার বিয়ের বয়স হয়েছে, অন্যথায় বলবো তার বিয়ের বয়স এখনো হয়নি। এটার জন্য আমি অ্যালগরিদমটা লিখবো, একটু ভালো করে দেখো। স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2তে কি করতে হবে? আমাকে এজ নামে একটা ভেরিয়েবল ইনপুট নিতে হবে। তুমি যে কোনো নামে ভেরিয়েবল ইনপুট নিতে হবে, বাট বয়সের সাথে মিল রেখে আমি এজ নামে একটা ভেরিয়েবল ইনপুট নিলাম, ঠিক আছে। স্টেপ নাম্বার 3তে আমি যে শর্তটা দেবো যে যদি এই এজ বয়স যদি 21-এর বড় এবং সমান হয়, ঠিক আছে, যদি এটা কি হয়, ইয়েস হয়, তাহলে কি বলবো বলো তো? যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় যে রাফির বয়স যদি 21 সমান বা তার বড় হয়, তাহলে আমি কি বলবো? তাহলে বলবো যে ফলাফল চাপো, বিয়ের বয়স হয়েছে। তাহলে কি লিখবো? যে প্রিন্ট করো, প্রিন্ট কি প্রিন্ট করবে? যে বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয়, যদি নো হয়, কন্ডিশনটা যদি মিথ্যা হয় মানে হচ্ছে নো হয়, তাহলে তুমি 4 নাম্বার স্টেপে আসবা। 4 নাম্বার স্টেপে এসে কি প্রিন্ট করবা? যদি এইটা যদি নো হয়,
এইখানে আর কোনো কন্ডিশন হবে না, এখানে তুমি ডিরেক্ট কিপ দেবা যে বিয়ের বয়স এখনো হয় নাই। এই তো তোমার প্রোগ্রামটা হয়ে গেল, এবার তুমি এটা স্টপ করে দিবা। এই হয়ে গেল অ্যালগরিদম। এই শর্তটা একটু ভালো করে দেখো, এই শর্তটা ভালো করে দেখো। শর্তটা কি, যদি বিয়ের বয়স 21 বছর বা তার বেশি হয়, রাফির বয়স যদি 21 বছর বা তার বেশি হয়, যদি এই কন্ডিশনটা কি হয়, এই কন্ডিশনটা যদি ভাই সত্য হয় তাহলে এই ব্লক কাজ করবে, যদি এই কন্ডিশনটা সত্য হয়। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এই ব্লক এসে কাজ করবে, তাহলে স্টেপ 4-এ চলে আসবে। যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে 4 নাম্বার স্টেপে চলে আসবে, এবং 4 নাম্বার স্টেপে এসে বলবে যে এখনও বিয়ের বয়সটা হয় নাই। বুঝতে পারছো? তুমি যদি হচ্ছে এই অ্যালগরিদমটা বুঝতে পারো, সিমিলার এই টাইপের ইএফএলসের যত অ্যালগরিদম আছে সবগুলো একই নিয়মের হবে, সব একই নিয়মের হবে। এটা একটু ভালো করে দেখো এবং এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, এই টাইপের সিমিলার এখন আমি যতগুলো অ্যালগরিদম পড়াবো সবগুলো একই টাইপের হবে। ঠিক আছে, জাস্ট এইটা একটু ভালো করে বুঝবা যে আমরা 3 নাম্বার স্টেপে এসে কী করব, শর্ত দেব। শর্ত যদি সত্য হয় তাহলে এইখানে তুমি যা দেবে এই জিনিসটা কাজ করবে, আর নো দিলে 4 নাম্বার স্টেপটা কাজ করবে। মানে ইয়াস হইলে ফলাফল চাপবে হ্যাঁ বিয়ের বয়স হয়েছে, আর যদি এই শর্তটা মিথ্যা হয় মানে নো হয় তাহলে বলবে এখনও বিয়ের বয়স হয় নাই। যেমন আমরা যখন এটার জন্য সি প্রোগ্রাম লিখেছিলাম, সি প্রোগ্রামটা কীরকম লিখেছিলাম, এরকম আমরা কন্ডিশন দিয়েছিলাম যে যদি এজ 21-এর চেয়ে বড় হয় এবং সমান হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করে দিয়েছিলাম কি বিয়ের বয়স হয়েছে, অন্যথায় এলসে এসে বলেছিলাম যে বিয়ের বয়স হয় নাই। মানে এই কন্ডিশনটা যদি সত্য হয়েছে তাহলে এই ব্লক কাজ করছে, মিথ্যা হলে এই ব্লক কাজ করছে। সেম এই কন্ডিশনটা যদি সত্য হয় এটা কাজ করবে, মিথ্যা হলে এটা কাজ করবে। বুঝতে পারছো? আমরা সিমিলার আরেকটা প্রোগ্রাম অ্যালগরিদম করি, রাফি ভাই ভোটার কিনা। বাংলাদেশে একটা ছেলে ভোটার হইতে হলে কত বছর হইতে হবে, বাংলাদেশে একটা ছেলে ভোটার হইতে হলে তার মিনিমাম বয়স হইতে হবে হচ্ছে 18 বা তার বেশি। যদি 18 বা তার বেশি হয় তাহলে সে কী হবে, ভোটার। তাহলে আমি এইটার জন্য যদি অ্যালগরিদম লিখি তাহলে কীরকম হবে দেখো অ্যালগরিদমটা। স্টেপ 1-এ আমরা কি করব, স্টার্ট করব। স্টেপ 2-তে আমরা কি করব, ইনপুট নিব, তাই না? এজ ভেরিয়েবলের মানটা ইনপুট নিব, কারণ আমাকে বয়সটাই চেক করতে হবে। এবার আমি বলবো যে যদি এই বয়স 18-র চেয়ে বড় হয় এবং সমান হয়, এবং এটা যদি ইয়াস হয় তাহলে আমি বলবো সে কি, প্রিন্ট করো সে ভোটার। বুঝতে পারছো? আর যদি এই শর্ত মিথ্যা হয়, নো হয়, তাহলে আমি 4 নাম্বার স্টেপে এসে বলবো সে কি, নন ভোটার। বুঝতে পারছো? এই তো আমার প্রোগ্রাম হয়ে গেল। স্টপ। তোমাদের এইখানে যে জায়গাটায় প্যাচ লাগতে পারে, প্যাচ লাগতে পারার জায়গাটা হচ্ছে ভাই এইটা হচ্ছে প্যাচ লাগতে পারার জায়গা। এই জিনিসটা একটু ভালো করে বোঝো। আমরা এখানে যে শর্তটা দিয়েছি, শর্তটা কিসের উপর ডিপেন্ড করে, এই যে এই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে শর্তটা দিয়েছি। শর্তটা যদি সত্য হয়, শর্তটা যদি কি হয়, সত্য হয়, তাহলে এই ব্লক কাজ করবে। আর যদি মিথ্যা হয় তাহলে এই ব্লক কাজ করবে। শর্ত যদি সত্য হয় মানে ইয়াস হয় তাহলে বলবে সে ভোটার, প্রিন্ট করবে ভোটার, আর নয়তো সে প্রিন্ট করবে হচ্ছে নন ভোটার। ওকে, এই ছিল হচ্ছে রাফি ভাই ভোটার কি না নির্ণয় করার হচ্ছে অ্যালগরিদম। আশা করছি বুঝতেছো তোমরা। এবার আমরা দেখব হচ্ছে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেইটা নির্ণয় করার অ্যালগরিদম। ঠিক আছে, আমরা সি প্রোগ্রামিং ক্লাসে লজিক পড়ে আসছি যে একটা নাম্বারকে আমরা কখন পজিটিভ বলবো কখন নেগেটিভ বলবো। কন্ডিশনটা মনে আছে আমাদের? বলেছিলাম যদি এই নাম্বারটা 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা তাকে কি বলবো, পজিটিভ। আর যদি নাম্বারটা 0-র চেয়ে ছোট হয় তাহলে আমি তাকে কি বলবো, নেগেটিভ। তাই না বলো? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাকে এই অ্যালগরিদম আকারে দেখাই দিতে হবে, তাই না? দেখো আমাকে এইখানে যে নাম্বারটা চেক করব পজিটিভ নাকি নেগেটিভ এই নাম্বারটা ইনপুট নিতে হবে। ঠিক আছে, ইনপুট নিলাম, ফাইন। এবার 3 নাম্বার স্টেপে কি করতে হবে, শর্ত দিতে হবে। যদি
এই নাম্বারটা জিরোর চেয়ে বড় হয়, নাম্বারটা যদি কি হয় জিরোর চেয়ে বড় হয়, যদি এটা কি হয় এস হয়, তাহলে কি প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট করবে হচ্ছে কি প্রিন্ট করবে বলো, নাম্বারটা কি পজিটিভ। ঠিক আছে, আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়, ঠিক আছে, কন্ডিশন যদি কি হয় মিথ্যা হয়, স্টেপ নাম্বার 4 এসে বলবো যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে একটা জিনিস মজার জিনিস আছে। মজার জিনিস কি জানো, আমরা যদি এইভাবে বলে দিই যে নাম্বারটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে পজিটিভ, আর নাইতে নেগেটিভ, তাহলে কি হবে না। ইউজার যদি জিরো ইনপুট দেয়, জিরো তো ভাই পজিটিভ না নেগেটিভও না, তাহলে কীরকম হবে, তাহলে যে জিনিসটা হবে, তাহলে বলে দিতে হবে আলাদা একটা শর্তে, সেই শর্তটা হচ্ছে বলে দিতে হবে যে এলস ইফ, আলাদা আলাদা শর্ত দিয়ে বলে দিতে হবে যে নাম্বারটা যদি জিরোর সমান হয়, এটা যদি এস হয়, তাহলে প্রিন্ট করতে হবে কি, তাহলে প্রিন্ট করতে হবে হচ্ছে ইটস জিরো, ইটস জিরো, পজিটিভও না নেগেটিভও না। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, তাহলে স্টেপ নাম্বার 5-এ এসে আমি আর কোনো কিছু বলবো না, এখানে আমি ডিরেক্ট বলে দেবো কি নাম্বারটা নেগেটিভ। কারণ সে যদি পজিটিভও না হয় জিরোও না হয়, তাহলে সে কী হবে নেগেটিভ। এখানে আর কি শর্ত দেওয়ার দরকার আছে, ভালো করে বুঝো। আমি এই যে এইখানে ভাইয়া শর্ত দিছি, যদি নাম্বারটা জিরোর চেয়ে বড় হয়, এই শর্তটা যদি এস হয়, শর্তটা যদি ইয়েস হয়, তাহলে আমি তাকে বলতেছি সে কি পজিটিভ। আর যদি নো হয়, তাহলে আমি আরবার শর্ত দেবো, যদি এটা জিরোর সমান হয় তাহলে আমি তাকে বলবো কি, যদি এটা ইয়েস হয় জিরোর সমান হয়, মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তাকে বলবো জিরো। আর যদি এইটাও সত্য না হয়, এটাও সত্য না হয়, নাম্বারটা যদি পজিটিভও না হয় জিরোও না হয়, তাহলে নাম্বারটা কী হবে নেগেটিভ। ঠিক আছে, এবার আমি প্রোগ্রামটা স্টপ করে দেব। স্টেপ 6 স্টপ। এই হয়ে গেল আমার একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ সেটা নির্ণয় করার অ্যালগরিদম। বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো বলো। আশা করছি বুঝতে পারছো, এগুলো থেকে আরও কোনো ঝামেলা থাকার কথা না, কারণ আমরা এই টাইপের অনেকগুলো অ্যালগরিদম ইতিমধ্যে পড়ে ফেলেছি। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটা নাম্বার অড না ইভেন, জোন না বেজোড়, সেটা নির্ণয় করার অ্যালগরিদম। জোন না বেজোড় আবার শর্ত কি মনে আছে না আমাদের, যদি নাম্বারটা 2 দিয়ে ভাগ করলে ভাগশে 0 হয়, তাহলে এই নাম্বারটা কি জোড়, ইভেন, নাম্বারটা কি ইভেন মানে জোড়। অন্যথায় নাম্বারটা কি হবে অড, বেজোড়। সে যদি জোড় না হয় তাহলে কি হবে বেজোড়, এখানে কোনো প্যারাটেরা নাই, তাই না। তাহলে আমরা অ্যালগরিদমটা লিখে ফেলি। স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2-তে আমরা কি করব, ইনপুট হিসাবে যেই নাম্বারটা তুমি চেক করবা জোড় না বেজোড়, এই নাম্বারটা ইনপুট হিসাবে নিবা। ফাইন, নিলাম। স্টেপ 3-তে ভাই আমি শর্ত দিব, যদি এই নাম্বারটা 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশে 0 হয়, যদি শর্ত সত্য হয়, তাহলে আমি কি প্রিন্ট করব, তাহলে প্রিন্ট করব যে এটা কি জোড় মানে ইভেন। ঠিক আছে, আর যদি শর্ত মিথ্যা হয় মানে নো হয়, তাহলে আমি স্টেপ 4-এ বলে দিব, কি বলে দিব, এটা কি, এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। যদি এই কন্ডিশনটা সত্য হয়, যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে আমি তাকে বলবো ইভেন। আর কন্ডিশনটা যদি ভাই মিথ্যা হয়, তাহলে আমি তাকে বলবো হচ্ছে অড। কোন কন্ডিশন, এই কন্ডিশন। আমরা এই কন্ডিশন কীভাবে কাজ করে এটা সি প্রোগ্রামিংয়ে পড়ে আসছি। এই চাইনের নাম কি মডুলো বা মডুলাস। এইটার কাজ কি, কাজ হচ্ছে ভাগশেষ বের করা। আমার ওই নাম্বারটাকে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, মানে হচ্ছে ভাগ যায়, তাহলে তাকে বলবো হচ্ছে জোড়। আর যদি ভাগ না যায় তাহলে তাকে বলবো হচ্ছে বেজোড়, মানে হচ্ছে অড নাম্বার। এই তো হয়ে গেল জোড় বেজোড় নির্ণয় করার অ্যালগরিদম। ঠিক আছে, অনেকগুলো অ্যালগরিদম পড়ে ফেলতেছি তাই না। আচ্ছা, এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম পড়বো। এই অ্যালগরিদমটা ভাই খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাকে 5 স্টার আরও বেশি দিয়ে পড়তে পারো, 5 স্টার বা আরও বেশি দিয়ে এটা পড়তে পারো, 5 স্টার বা এটা আরও বেশি দিয়ে তোমরা পড়তে পারো। কারণ কি জানো, এটা অনেকবার বোর্ডে আসছে এবং তোমাদের সময়ও আসার সম্ভাবনা আছে।
তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম বা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম। তুমি যদি বড় সংখ্যা নির্ণয় করতে পারো, ছোটও নির্ণয় করতে পারবা, তাই না? আমরা এগুলোর সি প্রোগ্রাম পড়ে আসছি। আচ্ছা, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামের লজিকটা আমাদের মনে আছে না? মনে করো তোমাকে তিনটা নাম্বার দিল, একটা নাম্বার এ, একটা বি আর একটা সি। এই তিনটা নাম্বারের মধ্যে কে বড় এটা আমি কেমনে বের করব? নিয়ম হচ্ছে প্রথমে আমি চেক দিব, যদি এ বি এর চেয়ে বড় হয় এবং এ যদি আমার সি এর চেয়েও বড় হয়, তাহলে আমি বলবো যে এ হচ্ছে বড় নাম্বার। যদি এই শর্ত মিথ্যা হয় তাহলে আমি এলস এফ এ এসে অ্যানাদার শর্ত দেব, যদি বি এর চেয়ে বড় হয় এবং বি যদি আমার সি এর চেয়েও বড় হয়, তাহলে আমি বলবো যে বি হচ্ছে বড় নাম্বার। অন্যথায় ডিরেক্ট বলে দেব যে সি হচ্ছে বড় নাম্বার, তাই না? এই লজিক দিয়ে আমরা মূলত বলি যে একটা নাম্বার বড়। কোন নাম্বারটা বড় তিনটা সংখ্যার মধ্যে, জাস্ট এই জিনিসটাই ভাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটা আমি তোমাদেরকে আর লিখে দেখাবো না, এটা আমি এখান থেকে করাইয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। প্রথমে আমরা শুরু করলাম, তিনটা সংখ্যা ইনপুট নিলাম, ঠিক আছে? যেই তিনটা সংখ্যার মধ্যে তুমি বড় সংখ্যা নির্ণয় করবা, ফাইন। এবার তুমি দেখো এই লাইনটা ভালো করে, এই যে তুমি শর্ত দিচ্ছ, এই শর্তে কি বলছো যে প্রথম সংখ্যাটাই কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়। এই কথার মানে যা, এই কথার মানে তা, এই কথার মানে তা। তুমি যদি একে ধরো প্রথম সংখ্যা, বিকে যদি ধরো দ্বিতীয় সংখ্যা, সিকে যদি ধরো তৃতীয় সংখ্যা, এইখানে আমি কি বলতেছি? বলতেছি যে প্রথম সংখ্যা কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়, মানে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার চেয়েও বড়, তৃতীয় সংখ্যার চেয়েও বড়। এইখানে এই কথাটাই বলা হয়েছে যে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় তৃতীয় সংখ্যার চেয়ে বড়। যদি এটা হ্যাঁ হয়, মানে ইয়াস হয়, কন্ডিশন যদি সত্য হয়, যদি এটা ইয়াস হয়, তাহলে আমি বলবো হ্যাঁ প্রথম সংখ্যাটা বড়, ফলাফল চাপ। আর যদি এই কন্ডিশনটা নো হয়, তাহলে আমি 4 নাম্বার ধাপে আসবো। পরের ধাপে এসে আবার চেক দিব, পরের ধাপে এসে কি চেক দিব? পরের ধাপে এসে এই জিনিসটা চেক দিব যে দ্বিতীয় সংখ্যা কি প্রথম আর তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। দেখো যে দ্বিতীয় সংখ্যা কি প্রথম আর তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা, এখানে এই জিনিসটাই ভাই লেখা আছে যে দ্বিতীয় সংখ্যাটা কি প্রথম আর তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। যদি হয় বড়, তাহলে বলো যে দ্বিতীয় সংখ্যা বড়। আর যদি এই কন্ডিশনও মিথ্যা হয়, তাহলে ভাই আমার এখানে আর কন্ডিশন চেক করা দরকার নাই, এখানে আমি ডিরেক্ট বলে দেবো কি সি হচ্ছে বড় নাম্বার। এই যে দেখো 5 নাম্বার ধাপে এসে ডিরেক্ট বলে দিচ্ছে যে তৃতীয় সংখ্যাটা বড়, এখানে আর কোনো কন্ডিশন চেক নেই। এই হচ্ছে ভাইয়া অ্যালগরিদম। এখন অনেকে বলবা ভাইয়া এতক্ষণ আপনি ইংরেজিতে অ্যালগরিদম পড়াই সেখানে বাংলাতে লিখতেছেন, সমস্যা নাই, তুমি এটাকে তোমার মতো করে ইংরেজিতে লিখো। আমি তো বারবার একটা কথাই বলতেছি, অ্যালগরিদমের কোনো নিয়ম নাই। এই যে এখানে সেন্টেন্স মেকিংটা তুমি তোমার মতো করে করিও, তাহলেই হবে, ঠিক আছে? এইটা একটু ভালো করে বুঝছো কি না জানাবা। আর তোমরা তো হচ্ছে রেকর্ড ক্লাস করতেছো, না বুঝবা তো জানানোর প্রশ্ন নাই, তবু আমি আরেকবার বুঝাই দিই, কারণ অনেকে একটু উইক স্টুডেন্ট আসছো, দুর্বল স্টুডেন্ট, তোমরা হয়তো বুঝবা না। কি রে ভাই, এমন করলে কি আমরা ক্লাস নিব? দেখছো আমি চাই মুছতে, ও মুছে না। এটারে বলে গাঢ় তেরা। গাঢ় তেরার সংজ্ঞা দেখছো? এটা হচ্ছে গাঢ় তেরার সংজ্ঞা, যা করতে বলি তা করে না। কি রে ভাই, যাক আশা করছি বুঝতে পারছো। আর যারা না বুঝছো তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, যারা বুঝো না তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখো। আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম পড়তেছি। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম নির্ণয় করার লজিক হচ্ছে এইটা। প্রথমে আমি চেক দিব যে প্রথম সংখ্যা কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। যদি এটা হয় তাহলে আমি বলবো প্রথম সংখ্যা বড়। আর যদি এই শর্ত না হয়, তাহলে আমি পরে এসে আবার চেক দিব যে দ্বিতীয় সংখ্যা কি প্রথম এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। যদি এটা হ্যাঁ হয় তাহলে বলবো দ্বিতীয় সংখ্যা বড়। আর যদি দ্বিতীয় সংখ্যা বড় না হয়, তাহলে আমি ডিরেক্ট এখানে এসে বলে দিব যে তৃতীয় সংখ্যা বড়। কারণ ভাই প্রথম আর দ্বিতীয় যদি বড় না হয়, সংখ্যাই হচ্ছে তিনটা, তাহলে তৃতীয়টা অটোমেটিক বড় হবে, এখানে আর শর্ত দেওয়ার দরকার নেই। এখানে এক্সাক্ট ভাই এই জিনিসটাই দেওয়া আছে। প্রথমে বলছে যে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, সংখ্যা তিনটা নিলাম। এবার দেখো এখানে শর্ত দিয়েছে যে প্রথম সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড় কিনা। প্রথম সংখ্যাটি কি 2 নাম্বারটা এবং 3 নাম্বারটার চেয়ে বড় কিনা। যদি হয়, যদি এটা কি হয় ইয়েস হয়, তাহলে বলো যে প্রথম সংখ্যা বড়। আর যদি এটা না হয়, তাহলে 4 নাম্বার ধাপে এসে আবার তোমাকে কন্ডিশন দিতে হবে। এই যে যেমন এইটা, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ফলাফল চাপে এ বড়।
আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে পরে এই কন্ডিশনে এসে চেক দিবে। এই কন্ডিশনে কি বলা আছে? বলা আছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম এবং তৃতীয় সংখ্যা অপেক্ষা বড় কিনা। যদি এটা হ্যাঁ হয় তাহলে বলবা দ্বিতীয় সংখ্যা বড়, আর যদি এই শর্ত মিথ্যা হয় তাহলে তুমি ডিরেক্ট বলে দিবা তৃতীয় সংখ্যা বড়। এই তো হয়ে গেল। আচ্ছা, এবার যদি তোমাকে বলে তিনটা সংখ্যার মধ্যে বড় না বলে তোমাকে বললো তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম লিখো, তাহলে ব্যাপারটা কিরকম হবে বলো তো? তিনটা সংখ্যার মধ্যে যখন তোমাকে বলবে ছোট সংখ্যা নির্ণয় করার, তখন কন্ডিশন কিরকম হবে জানো? কন্ডিশন হবে হচ্ছে এরকম যে এ কি বি এর চেয়ে ছোট এবং এ কি সি এর চেয়েও ছোট, এরকম কন্ডিশন হবে। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে বলবা যে এ হচ্ছে ছোট নাম্বার, আর যদি এই শর্ত মিথ্যা হয় তাহলে পরে চেক দিবা যে বি কি এ এর চেয়ে ছোট, আবার বি কি সি এর চেয়ে ছোট। যদি হয় তাহলে বলবা বি হচ্ছে ছোট নাম্বার, অন্যথায় বলবা সি হচ্ছে ছোট নাম্বার। এই হচ্ছে ভাইয়া লজিক, এই হচ্ছে লজিক ছোট সংখ্যা নির্ণয় করার, তাই না? এখানে জাস্ট তো কি বলবা ছোট সংখ্যার ক্ষেত্রে? এখানে জাস্ট বলবা যে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয়টি অপেক্ষা, জাস্ট এখানে বড়র জায়গায় কি বলবা? বড়র জায়গায় জাস্ট বলবা যে ছোট। যদি কন্ডিশন সত্য হয় তাহলে ফলাফল চাপো প্রথম সংখ্যাটা ছোট, ঠিক আছে? আর যদি না হয় পরে এসে আবার চেক দিবা যে দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম তৃতীয় সংখ্যা অপেক্ষা ছোট কিনা। জাস্ট বড়র জায়গায় ছোট লিখবা, এক কথায় জাস্ট হচ্ছে বড়র জায়গায় ছোট লিখবা, তাহলে ফলাফল চাপো দ্বিতীয় সংখ্যাটা ছোট, অন্যথায় বলবা তৃতীয় সংখ্যাটা ছোট। জাস্ট এক কথায় বড়র জায়গায় ছোট লিখবা, তাহলে তোমার অ্যালগরিদম হয়ে যাবে, আর বাদ বাকি সব একদম হুবহু কার্বন কপি ঠিক থাকবে। বুঝতে পারছো? তাহলে আশা করছি এখন তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং হচ্ছে ছোট সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম লিখতে পারবা, ঠিক আছে? খুবই সহজ, তাই না? এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখন ফ্লোচার্ট পড়াচ্ছি না, ফ্লোচার্ট আরও পড়াবো। আমরা মোটামুটি হচ্ছে অনেক দূর চলে আসছি। আমরা আরেকটা জিনিস পড়বো, লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগরিদম। এইটাও খুবই ইম্পর্টেন্ট, লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগরিদম, ঠিক আছে? লিপ ইয়ার মানে কি? আমরা সি প্রোগ্রামিং ক্লাসে পড়ে আসছি অধিবর্ষ, প্রতি 4 বছর পর পর এই বছরটা আসে, ঠিক আছে? এই জন্যই আমরা 4 বছর পর পর দেখতে পারি যে ফেব্রুয়ারি মাস 28 দিনে না গিয়ে 29 দিনে যাচ্ছে, তখন বছরটা 365 দিনে না গিয়ে 366 দিনে যায়। এই টোটাল ব্যাখ্যাটা কিন্তু আমি সি প্রোগ্রামিং ক্লাসে পড়াইছি, যেই কারণেই কিন্তু আগে তোমাদেরকে সি প্রোগ্রামিং পরে অ্যালগরিদম ফ্লোচার্ট পড়াচ্ছি, কারণ এই লজিকগুলো তোমাকে আগে শিখাই ফেলছি, ঠিক আছে? ওকে, আমাদের একটা সংখ্যা লিপ ইয়ার নির্ণয়ের একটা শর্ত দিয়েছিলাম, যখন এই শর্তটা সত্য হবে তখন আমরা বলবো এই সংখ্যাটা হচ্ছে, এই বছরটা হচ্ছে লিপ ইয়ার, তাই না? শর্তটা কি মনে আছে আমাদের? এই যে ভাইয়া এই শর্তটা, 3 নম্বর শর্তটা, এটা একটু ভালো করে দেখো। আমি এখানে আরেকবার লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে লিখে আমি উপরে শর্তটা কি দিয়েছিলাম? শর্তটা হচ্ছে যদি বছরটা 400 দিয়ে ভাগ যায়, এটা একটা শর্ত, ঠিক আছে? অথবা এই বছরটা যদি 100 দিয়ে ভাগ না যায়, 100 নট ইকুয়াল 0, এটা একটা শর্ত, এবং এই দুইটা মিলায় হচ্ছে একটা শর্ত। এবং আরেকটা শর্ত হচ্ছে যদি বছরটা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, মানে 4 দিয়ে ভাগ যায়, এটা একটা শর্ত। আর এই টোটালটা হচ্ছে একটা শর্ত। যদি এই শর্তটা যদি সত্য হয়, যে আমি এখানে যে শর্তটা লিখছি না, এই শর্তটা যদি ভাই সত্য হয় তাহলে তুমি বলবা এটা লিপ ইয়ার, আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে বলবা এটা লিপ ইয়ার না। শেষ আনসার। বুঝতে পারছো? এই যে জাস্ট এখানে তুমি এই জিনিসটা এখানে লেখা আছে, প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করলা, ওয়াই চলকের মানটা নিলাম, এই বছরটা তুমি চেক করবা, মানে বছরের ইংরেজি হচ্ছে ইয়ার, ইয়ারের প্রথম অক্ষর হচ্ছে ওয়াই, যে কারণে আমি ওয়াই নামে ভেরিয়েবল নিয়েছি, তুমি যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারো। তারপরে দেখো এই যে এখানে এই শর্তটা এখানে বলে দেওয়া আছে, এই মুড, এখানে এই যে বাংলা ইংরেজিতে লিখছে এমওডি মুড, এমওডি মুড মানে হচ্ছে পার্সেন্ট। বুঝতে পারছো? এখানে এই শর্তটা এখানে আছে। তুমি যদি চাও যে এইভাবে না লিখে আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে, সমস্যা নাই। যদি এই শর্তটা সত্য হয় তাহলে বলবা যে সালটা লিপ ইয়ার, আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে বলবে এটা লিপ ইয়ার না। শেষ। বুঝতে পারছো কত সোজা? যদি এই শর্ত সত্য হয়, এই যে এখানে যে শর্তটা, মানে এই যে এই শর্ত তুমি যদি না বুঝো, এখানে যেভাবে লেখা আছে এটা তুমি যদি না বুঝো, এটা বুঝলেই হবে, কারণ আমি সি প্রোগ্রামিং এটা পড়াইছি। এই শর্ত যদি কি হয়, সত্য হয়, তাহলে বলবা কি যে সালটি লিপ ইয়ার। আর যদি এই শর্তটা মিথ্যা হয় অন্যথায়, তাহলে তুমি বলবা এটা লিপ ইয়ার নয়। শেষ আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো? খুবই সহজ না? খুবই সহজ। আচ্ছা, আমরা অ্যালগরিদম আর একটা মাত্র অ্যালগরিদম পড়বো সিরিজের।
সিরিজের একটা মাত্র অ্যালগরিদম পড়বো, এই একটা মাত্র অ্যালগরিদম পড়লে সিরিজের যত অ্যালগরিদম আছে সব কভার হয়ে যাবে। ঠিক আছে, আমরা আর মাত্র শুধু একটা অ্যালগরিদম পড়বো, আর এর আগে যতগুলো অ্যালগরিদম পড়ে আসছে এগুলো পড়লেই হবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট। এটা দেখবো না, এটা তোমরা নিজেরাই পারবা। আমি যোগফলে চলে যাই ডিরেক্ট। কারণ এগুলোই পরীক্ষা সেটাই দেখে। দেখো এই একটা মাত্র এখন আমি অ্যালগরিদম দেখাবো, এই একটা অ্যালগরিদম তুমি যদি বুঝতে পারো তাহলে সিরিজের যত অ্যালগরিদম আছে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, শুধুমাত্র কিঞ্চিত পরিমাণে একটু একটু জায়গায় পার্থক্য হবে, যে একটা লুপ কোথায় থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হবে, প্রতিবার কত করে বাড়তেছে বা কমতেছে, জাস্ট ওই ভ্যালুগুলো চেঞ্জ হবে, আর বাদ বাকি গঠন লেখা সব এক থাকবে। তাই আমি বলতেছি যে আমি সিরিজের একটা অ্যালগরিদম পড়াবো, তুমি যদি একটা অ্যালগরিদম বুঝতে পারো সিরিজের যত অ্যালগরিদম আছে তুমি কভার করে ফেলতে পারবা। ঠিক আছে, দেখো অ্যালগরিদমটা কি। অ্যালগরিদমটা হচ্ছে, শুরু করি আমরা কি করব, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওইগুলো যোগ করার অ্যালগরিদম লিখবো। ঠিক আছে, ওকে দেখো স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2তে হচ্ছে আমরা ইনপুট নিব, তাই না? এখানে কার কার মান ইনপুট লাগবে বলো তো? লুপ যেহেতু চালাইতে হবে আই লাগবে, আর কি লাগবে? এখানে যেহেতু বলছে 1 থেকে 10 তাহলে আর কোনো ভ্যালু লাগবে না, আর যেহেতু যোগ করবা তুমি যোগের একটা ভেরিয়েবল নিয়ে নাও। ঠিক আছে, স্টেপ 3তে ইনিশিয়াল ভ্যালুগুলো বলে দাও। আয়ের ভ্যালু কত শুরুতে? আয়ের ইনিশিয়াল ভ্যালু কত? 1, লুপটা 1 থেকে শুরু হবে। ঠিক আছে, আর যেহেতু আমরা যোগ করতেছি সামের ভ্যালু শুরুতে 0 ডিক্লেয়ার করে নেব। কেন 0? এটা আমরা সি প্রোগ্রামিং ক্লাসে পড়িয়ে আসছি, তাই না? গুণের ক্ষেত্রে 1, যোগের ক্ষেত্রে 0, তাই না? কারণ আমরা জানি কোনো একটা ভ্যালুর সাথে 0 যোগ করলে মানের পরিবর্তন হয় না, আর 1 গুণ করলে মানের পরিবর্তন হয় না। ঠিক আছে, ফাইন। স্টেপ নাম্বার 4-এ আসো। স্টেপ নাম্বার 4-এ আমরা ওই শর্তটা দেব। আমরা জানি যে লুপের হচ্ছে 3টা পার্ট, বা এই টাইপের সিরিজের কয়টা অংশ? 3টা। কি কি? একটা ইনিশিয়াল, আর একটা কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট। জাস্ট এই 3টা পার্টই তুমি লিখবা। এই যে আমি ইনিশিয়াল পার্টটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পার্ট। এই যে ভাই এটা হচ্ছে আমার ইনিশিয়াল পার্ট, লুপটা 1 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার আমি দেবো হচ্ছে কন্ডিশন পার্ট, যে লুপটা কত পর্যন্ত চলবে। শর্ত কি? শর্ত পার্টটা হচ্ছে লুপ চলবে কত পর্যন্ত? 100 পর্যন্ত চলবে। এই যে এটা হচ্ছে ভাই আমার কন্ডিশন পার্ট, এইটা হচ্ছে ভাই আমার কন্ডিশন পার্ট। বুঝতে পারছো? লুপটা 100 পর্যন্ত চলবে। এই লুপটা কতক্ষণ চলবে ভাই? যদি এই কন্ডিশনটা সত্য হয়, এই কন্ডিশন যদি কি হয়? ইয়াস হয়, মানে মানে হচ্ছে কন্ডিশনটা যদি সত্য হয়। কন্ডিশন সত্য হইলে কি করবে? কন্ডিশন সত্য হইলে, কন্ডিশনটা সত্য হয় তাহলে কি করবে? যেহেতু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করবে, প্রতিবার সামের সাথে কি করবে? আয়ের মানটা যোগ করতে থাকবে। ঠিক আছে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে কি করবে? তাহলে 5 নাম্বার স্টেপে এসে যোগটা করবে। তাহলে তোমাকে এখানে বলে দিতে হবে যে যে গোটো, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে তোমাকে বলে দিতে হবে যে গোটো স্টেপ 5, মানে 5 নাম্বার স্টেপে যাও। আমি এখানে কি বুঝাইলাম? যদি এই শর্ত সত্য হয়, যদি এই শর্ত সত্য হয় মানে ইয়াস হয়, ইয়াস মানে যদি এই শর্ত সত্য হয় তাহলে তুমি 5 নাম্বার স্টেপে যাও। এই যে 5 নাম্বার স্টেপে এসে কি করবে? প্রতিবার এসের সাথে আয়ের ভ্যালুটা যোগ করবে। ঠিক আছে, তারপরে কি করবে? 6 নাম্বার স্টেপে ইনক্রিমেন্ট পার্টটা বলে দিতে হবে, যে কত করে লুপ ইনক্রিমেন্ট হবে। লুপ কত করে ইনক্রিমেন্ট হবে? প্রতিবার কত করে বাড়বে? যেহেতু 1 থেকে 100 পর্যন্ত লুপ চলবে, প্রতিবার 1 করে বাড়বে। তার মানে এখানে ইনক্রিমেন্ট পার্টটা বলে দিতে হবে যে i = i+1, প্রতিবার 1 করে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হওয়ার পর কোথায় যাবে? এই কন্ডিশনে যাবে, কন্ডিশনে গিয়ে চেক দিবে। প্রথমে তো ভাই আমি বলে দিয়েছিলাম আয়ের ভ্যালু 1, এইখানে প্রথমে আয়ের ভ্যালু 1 বসবে, 1 বসে দেখবে কন্ডিশন সত্য কিনা। কন্ডিশন যদি সত্য হয় তাহলে যোগ করবে। ঠিক আছে, তারপরে এইখানে এসে আয়ের ভ্যালু 1 বাড়বে, 1 বেড়ে এইখানে আগে ছিল 1, এখন হয়ে যাবে আয়ের ভ্যালু 2, 2 দিয়ে দেখবে যে কন্ডিশন সত্য কিনা। কন্ডিশন সত্য হইলে যোগ করবে, পরে আয়সা আবার 1 বাড়বে, 1 বেড়ে আবার এই কন্ডিশনে যাবে, 2 এর পরে 3 হবে, দেখবে কন্ডিশন সত্য কিনা। এরকমভাবে লুপ চলতে থাকবে, চলতে থাকবে আর যোগ করতে থাকবে, চলতে থাকবে আর যোগ করতে থাকবে। কতক্ষণ যোগ করবে? একটা সময় আয়ের ভ্যালু বাড়তে 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 এরকম এক এক করে বাড়তে 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 একটা সময় হয়ে যাবে এখানে 101। যখন এখানে 101 হয়ে যাবে তখন কি কন্ডিশন সত্য হবে? না, কারণ 101-এর চেয়ে 100 বড় না,
তখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি এই ইনক্রিমেন্ট পার্টটা করে আয়ের মানটা বাড়ায়া কত নাম্বার স্টেপে নিয়ে যাব, আমি নিয়ে যাব হচ্ছে তাকে 4 নাম্বার স্টেপে, গো টু স্টেপ 4, তাকে আমি 4 নাম্বার স্টেপে নিয়ে যাব, ঠিক আছে। যখন এই কন্ডিশন মিথ্যা হবে তখনই আর এই লুপে কাজটা করবে না, তখনই কি ফলাফলটা প্রিন্ট করে দিয়ে দেবে। 7 নাম্বার স্টেপে এসে কি করবে, এস এর মানটা প্রিন্ট করে দেবে। ফাইনালি কি আমার প্রোগ্রামটা স্টপ, শেষ হয়ে গেল, ঠিক আছে। এইখানে আরেকটা কাজ বাকি আছে। যখন কন্ডিশনটা সত্য তখন তুমি বলছো 5 নাম্বার স্টেপে এসে যোগ করবে, যখন কন্ডিশন মিথ্যা হবে তখন কোথায় আসবে, তখন এই যে 7 নাম্বার স্টেপে এসে এস এর মান প্রিন্ট করে দিবে, কারণ তখন আর যোগ করবে না, তখন কি করবে এস এর মানটা প্রিন্ট করে দিবে। এস এর মানটা প্রিন্ট কত নাম্বার স্টেপে আছে, 7। তাহলে এখানে বলে দিতে হবে যে যদি কন্ডিশনটা সত্য হয় 5 নাম্বার স্টেপে আসো, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে কোথায় যেতে হবে, তাহলে যেতে হবে হচ্ছে 7 নাম্বার স্টেপে। বুঝতে পারছো? এই জিনিসটা ভালো করে দেখো, এই জিনিসটা ভাইজান ভালো করে দেখো, এই জিনিসটা ভালো করে দেখো যে কখন 5 নাম্বার স্টেপে যাবে, কখন 7 নাম্বার স্টেপে যাবে। এইটা ভালো করে বুঝতে পারলে অ্যালগরিদমটা বুঝে যাবা। আমি আবারও বলি, আমার আয়ের ইনিশিয়াল ভ্যালুটা কত, 1। এই যে দেখো 1 থেকে শুরু করছি, এই যে কন্ডিশন আয়ের ভ্যালু 1 বসাও, কন্ডিশন সত্য, সত্য হলে কত নাম্বার স্টেপে যাবে, 5 নাম্বার স্টেপ। এই যে ভাইয়া 5 নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপে এসে কি করবে, যোগ করবে। পরে 6 নাম্বার স্টেপে এসে কি করবে, আয়ের ভ্যালু 1 বাড়বে, আয়ের ভ্যালু 1 বেড়ে আবার কোথায় যাবে, 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ কোনটা, এইটা, এই যে এখানে আসবে, এখানে দেখবে যে কন্ডিশন সত্য কিনা, দেখবে কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে 5 নাম্বার স্টেপে যাবে, 5 নাম্বার স্টেপে এসে যোগ করবে, যোগ করে আবার আয়ের ভ্যালু 1 বাড়বে, 1 বেড়ে আবার এই কন্ডিশনে যাবে, সত্য হলে 5 নাম্বার স্টেপে যাবে, এরকম ঘুরতেই থাকবে, ঘুরতে থাকবে। কতক্ষণ ঘুরবে, এই যে আয়ের ভ্যালু 1 থেকে শুরু হয়েছে এরকম হচ্ছে 1 1 করে বাড়তে 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 এক সময় আয়ের ভ্যালু হয়ে যাবে 101। যখন আয়ের ভ্যালু এখানে 101 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, আর যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন আর 5 নাম্বার স্টেপে যাবে না, তখন নোতে আসা 7 নাম্বার স্টেপে আসবে। 7 নাম্বার স্টেপে এসে কি করবে, এস এর মানটা প্রিন্ট করে দিবে। এই তো, তুমি যদি ভাইয়া এই অ্যালগরিদমটা বুঝতে পারো তাহলে তুমি সিরিজের যে কোনো অ্যালগরিদম এখন নিজেই করে ফেলতে পারবা। জাস্ট কোথায় পার্থক্য হবে জানো, ইনিশিয়াল ভ্যালুতে, কন্ডিশন ভ্যালুতে, আর প্রসেসে, আর হচ্ছে তোমার ইনক্রিমেন্টে, এই মানগুলোতে শুধু পার্থক্য হবে, আর বাদ বাকি লেখার ধরন সবই একই থাকবে। আমি তো এটা বুঝাই দিলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিছি। যারা একটু কম বুঝো পিছনে টেনে, মানে রেকর্ড কোর্স তো একটু পিছনে টেনে আরেকবার দেখে নিও, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা তো ছিল হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করার অ্যালগরিদম, তাই না। এবার তোমাকে যদি আমি বলি যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো যোগ করা, জোড় সংখ্যাগুলো যোগ করে যোগফল করার জন্য অ্যালগরিদম লিখো, তাহলে কিরকম হবে, জোড় সংখ্যাগুলো শুধু যোগ করবা, তাহলে জোড় সংখ্যাগুলো যোগ করার জন্য তোমার সিরিজটা কিরকম হবে, এরকম হবে, তাই না, 2 4 6 এরকম, তাই না। তার মানে লুপটা কত থেকে শুরু হবে ভাই, 2 থেকে শুরু হবে। তার মানে কি করতে হবে যে এখানে লুপটা 1 থেকে শুরু না করে এখানে কত থেকে শুরু করতে হবে, 2 থেকে শুরু করতে হবে, কারণ জোড় সংখ্যার ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু কত হবে, 2। আমরা সি প্রোগ্রামিং ক্লাসে এই সকল ব্যাখ্যা পড়ে আসছি। লুপটা তখন কত থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে, কত পর্যন্ত চলবে, 100 পর্যন্ত, কন্ডিশন ঠিক আছে, এখানেও ঠিক আছে। আর প্রতিবার কত করে বাড়বে, যেহেতু আমি জোড় সংখ্যাগুলো যোগ করব, জোড় সংখ্যাগুলোর কত কত পার্থক্য দেখো তো, 2 এর পরে 4, 4 এর পরে 6, প্রতিবার 2 করে বাড়তেছে। তার মানে তোমাকে ইনক্রিমেন্ট পার্টে 1 করে না বাড়ায়া এখানে বলে দিতে হবে যে প্রতিবার 2 করে বাড়াও, এতটুকু হচ্ছে পার্থক্য। এই তো হয়ে গেল 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। দেখছো, আমি বলেছি না যে সিরিজের যত অ্যালগরিদম আছে শুধুমাত্র এই একটা অ্যালগরিদম তুমি যদি বুঝে থাকো সমস্ত অ্যালগরিদম করতে পারবা, শুধুমাত্র এই মানগুলোতে পার্থক্য হবে। যেমন তোমাকে যদি এরকম বলা হয় যদি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা যতগুলো আছে তাদের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো, তাহলে কোথায় পার্থক্য হবে, তুমি যখন 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা নির্ণয় করতে যাবা তখন ইনিশিয়াল ভ্যালুটা কত হবে, তখন ইনিশিয়াল ভ্যালুটা ভাইয়া 1 হবে, তখন লুপটা 1 থেকে শুরু হবে, আর বাদ বাকি সব ঠিক থাকবে, 2 করে বাড়বে, 100 পর্যন্ত চলবে, বাদ বাকি সব ঠিক থাকবে। এই তো হয়ে গেল, এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা যোগ করার অ্যালগরিদম। আচ্ছা, এবার যদি তোমাকে এরকম বলা হয়, এরকম বলা হলো তোমাকে যে এরকম একটা সিরিজ দিল, মনে করো 3 6 9 12 এরকম হচ্ছে n পর্যন্ত একটা সিরিজ দিল তোমাকে, যে n পর্যন্ত
সংখ্যা যোগ করো, যোগফল নির্ণয়ের তুমি হচ্ছে অ্যালগরিদম লিখো। তাহলে কীরকম হবে, যে এই সিরিজের জন্য তোমাকে বললো এই সিরিজের জন্য অ্যালগরিদম লিখো। দেখো তো ভাই লুপটা কত থেকে শুরু হচ্ছে, লুপটা ভাই কত থেকে শুরু হচ্ছে, 3 থেকে শুরু হচ্ছে। জাস্ট তুমি এখানে ইনিশিয়াল ভ্যালুতে জাস্ট বলে দাও 3, লুপটা 3 থেকে শুরু হচ্ছে। কত পর্যন্ত চলবে ভাই, n পর্যন্ত চলবে। তার মানে এখানে n এর মানটা ইনপুট নিয়ে নিতে হবে। লুপটা কত পর্যন্ত চলবে, n পর্যন্ত। জাস্ট তুমি এখানে 100 না বলে, তুমি এখানে বলে দেওয়া হচ্ছে n, লুপ n পর্যন্ত চলবে। আমরা আগে কেন 100 দিয়েছিলাম, কারণ আগের লুপটা 100 পর্যন্ত চলছিল। এবার লুপটা কত পর্যন্ত চলবে, n পর্যন্ত। জাস্ট এই কন্ডিশন পার্টে তুমি n বলে দাও। আর কত করে বাড়তেছে প্রতিবার, 3-এর পরে 6, 6-এর পরে 9, প্রতিবার 3 করে বাড়তেছে। তার মানে তুমি জাস্ট এখানে ইনক্রিমেন্ট পার্টে এখানে বলে দাও 3, হয়ে গেল, শেষ। বাদ বাকি সব ঠিক। এই সিরিজের জন্য তোমার অ্যালগরিদম হয়ে গেল। খুব মজা, তাই না বলো, খুব মজা। আচ্ছা, এবার যদি তোমাকে আমি এমন একটা সিরিজ দিই, মনে করো এরকম একটা সিরিজ দিলাম, পারবো না বলো, পারবো না? জাস্ট ইনিশিয়াল ভ্যালু কত হবে, বলো। এই যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, কত হবে বলো, ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে 5। তার মানে জাস্ট এখানে বলবো কত, এখানে বলবো হচ্ছে 5। আর লুপ n পর্যন্তই চলবে। প্রতিবার কত করে বাড়তেছে, 5-এর পরে 10, 10-এর পরে 15, প্রতিবার 5 করে বাড়তেছে। জাস্ট এখানে বলে দিবা প্রতিবার 5 করে বাড়বে। বাদ বাকি সব ঠিক, এই তো হয়ে গেল। যদি ডিক্রিমেন্ট থাকে এরকম একটা দেই, 100, তারপরে মনে করো হচ্ছে 95, 90, 85, এরকম মনে করো হচ্ছে n পর্যন্ত। তাহলে কি হবে, লুপটা কত থেকে শুরু হবে, তখন কত থেকে শুরু হবে, 100 থেকে শুরু হবে, তাই না? তখন এখানে 100 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? কত পর্যন্ত চলবে ভাই, n পর্যন্ত। এবার যেহেতু ভাই ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে এই চিহ্নটা এদিকে থাকবে না, এদিকে হয়ে যাবে, তাই না? তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, এদিকে হয়ে যাবে। বুঝতে পারছো? আর কি হবে, প্রতিবার 5 করে কমবে, এখানে কি 5 করে বাড়তেছে, তাই না? এখানে i -5 হবে। কি হবে, এখানে i -5 হবে। বাদ বাকি সব ঠিক। সুন্দর না বলো, সুন্দর। আমার মেয়ের জামাই হবা, একটা ভাইরাল ভিডিও আছে না, টাকা দেখায় আর বলে সুন্দর, খুব সুন্দর। সুন্দর না বলো? আচ্ছা, এবার যদি তোমাকে গুণ করতে বলে, মনে করো এরকম একটা সিরিজ দিল, এরকম মনে করো এই সিরিজের গুণফল নির্ণয়ের অ্যালগরিদম লিখতে বলছে তোমাকে। তাহলে কি হবে দেখো তো, লুপটা কত থেকে শুরু হয়েছে, 4 থেকে, তাই না? কত থেকে শুরু হয়েছে, 4 থেকে। জাস্ট এখানে তুমি কত থেকে শুরু করবা, 4 থেকে শুরু করবা, ঠিক আছে? কত পর্যন্ত চলবে লুপ, n পর্যন্ত চলবে। এই যে ভাই n পর্যন্ত চালাই দিলা। আর প্রতিবার কি করতে হবে ভাই, গুণ করতে হবে। জাস্ট এখানে যোগ না করে কি করবা ভাই, যোগের জায়গায় জাস্ট গুণ লিখে দিবা, ঠিক আছে? আর কি করতে হবে, আর প্রতিবার কত করে বাড়তেছে, 4-এর পরে 8, 8-এর পরে 12, প্রতিবার 4 করে বাড়তেছে। এখানে জাস্ট বলে দিবা প্রতিবার 4 করে বাড়বে। এখন অনেকেই বলবা ভাইয়া গুণ করতেছেন, এখানে তো এম হবে, এস হবে না। না ভাইয়া, ভেরিয়েবল ক্যান বি এনিথিং, ভেরিয়েবল যে কোনো কিছু নিতে পারবা। যোগের ক্ষেত্রে হয়তো আমরা সিমিলার মিল রাখতে গিয়ে এস নেই, বাট এখানে এম নেওয়াটা ভালো, এম দিয়ে মাল্টিপ্লাই বোঝে। বাট এস নিলে যে রেজাল্ট ভুল আসবে, ব্যাপারটা এরকম না। কাজ তোমার রেজাল্ট একেই আসবে, জাস্ট তুমি ভেরিয়েবল জানিছো এখানে। ও এখানে আরেকটা কাজ করতে হবে, যেহেতু গুণ করতেছি শুরুতে ভ্যালু আমাকে 1 নিতে হবে। এস এম নট ম্যান্ডেটরি, বাট আমরা মিল রেখে আমরা এস আর এফ নেই, ঠিক আছে? এস এম নট ম্যান্ডেটরি, বুঝতে পারছো? এই তো হয়ে গেল। আচ্ছা, যদি এইরকম দেই তোমাকে, এরকম একটা সিরিজ দেই তোমাকে, এরকম একটা সিরিজ দিল, এইটার জন্য তোমাকে অ্যালগরিদম লিখতে বলো, তাহলে কি হবে দেখো তো।
লুপ কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। এখানে লুপ তুমি 1 থেকে শুরু করে দেবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? আর যেহেতু আমি যোগ করতেছি, ইনিশিয়াল ভ্যালু কত হবে? ইনিশিয়াল ভ্যালু 0 হবে, তাই না? লুপ কত পর্যন্ত চলবে? n পর্যন্ত। ফাইন। প্রতিবার কত করে বাড়তেছে? 1 এর পরে 2, 2 এর পরে 3, প্রতিবার 1 করে বাড়তেছে। তার মানে এখানে 1 করে বাড়াই দাও। এই যে 1 করে বাড়াই দিলাম। ফাইন। এবার দেখো কি করতে হবে। এবার কি সামের সাথে ভাই i যোগ করলে হবে? না। এবার সামের সাথে কি যোগ করতে হবে? সামের সাথে যোগ করতে হবে হচ্ছে পাও i, 3, পাওয়ার কত? পাওয়ার 3। দেখো এই যে দেখো পাওয়ার 3। এই হয়ে গেল। এই জিনিসটার ব্যাখ্যা আমরা সি প্রোগ্রামিং ক্লাসে পড়ে আসছে। যারা সি প্রোগ্রামিং এর ক্লাস করো নাই ওইগুলো আগে করবা, পরে এখানে আসবা, বুঝে যাবা। এই তো হয়ে গেল। দেখছো, শুধুমাত্র আমরা সিরিজের একটা অ্যালগরিদম পড়ছি, টাইপের সিরিজের যত অ্যালগরিদম আছে আমরা নির্ণয় করে ফেলতে পারতেছি। কোথায় কোথায় পার্থক্য হচ্ছে দেখছো তো, তাই না বলো? তাহলে আশা করছি এই টাইপের যত কিছু আছে তোমরা এখন নিজেরা পারবা। আমি সমস্ত কিছু করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু বুঝিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে কি জানো? আচ্ছা, সেটা আমরা ফ্লোচার্টে দেখাবো। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম, সমস্ত অ্যালগরিদম আমরা পড়ে ফেলেছি। এবার আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্লোচার্টটা দেখব, ঠিক আছে? ফ্লোচার্টটা দেখব। ফ্লোচার্টের আমাদের এত বেশি সময় লাগবে না, কারণ আমরা মোটামুটি যে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাগুলো আছে এগুলো আমরা পড়ে ফেলেছি, সি প্রোগ্রামিংও পড়েছি, অ্যালগরিদমও পড়েছি। এবার আমরা ফ্লোচার্টে চলে যাই, ঠিক আছে? ফ্লোচার্টটা আমরা কই থেকে শুরু করব? শুরু থেকে শুরু করি। আচ্ছা, ফ্লোচার্টটা তাহলে আমরা শুরু থেকে শুরু করি। আমরা ব্যাকে যাই। আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, 3টা সংখ্যা যোগ করার আমরা অ্যালগরিদম পড়েছি। এবার আমরা 3টা সংখ্যা যোগ করার ফ্লোচার্ট পড়ব। এবার আমরা যা কিছু পড়ব সব ফ্লোচার্ট পড়ব, ঠিক আছে? ফ্লোচার্ট কাকে বলে? কোনো একটা কাজ চিত্রের মাধ্যমে বর্ণনা করাকে বলা হবে হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট শেখার আগে আমাকে হচ্ছে কোন চিত্রের কী কাজ ফ্লোচার্টের এই জিনিসটা জানতে হবে, যেটা আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম, তাই না? এইটা আমাকে একটু ভালো করে জানতে হবে, কোন চিত্রের কী কাজ। এটাকে বলা হয় টার্মিনাল, এটাকে বলা হচ্ছে ওভাল বা ডিম্বা আকৃতি। এটা দ্বারা হচ্ছে শুরু বা শেষ বোঝাই। এই যে আমরা অ্যালগরিদমে লিখেছিলাম না শুরুতে স্টার্ট, এন্ড বা স্টপ, শেষ, এইটা দ্বারা বোঝাবো হচ্ছে আমরা এখন এই চিত্র দিয়ে, টার্মিনাল বা হচ্ছে ডিম্বক সাইন দিয়ে। এই সাইনটার নাম হচ্ছে সামান্তরিক। আমরা যদি ইনপুট নেই ইউজারের কাছ থেকে, ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমরা এই সাইনটা ব্যবহার করব। এটাকে বলা হয় হচ্ছে আয়তক্ষেত্র। এটা আমরা ব্যবহার করব হচ্ছে প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য। এটা ডায়মন্ড বা হিরক সাইন, যদি আমরা শর্ত ব্যবহার করি তখন আমরা এই সাইন ব্যবহার করব। এটা হচ্ছে বৃত্ত, বৃত্ত যদি আমরা একাধিক কিছু যুক্ত করি, মিলিত করি, সংযোগ করি, তখন আমরা এই সাইনটা ব্যবহার করব মিলিত করতে গেলে। আর এই অ্যারো সাইন দিয়ে জাস্ট আমরা বুঝাই দেবো যে আমার ফ্লোচার্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোথায় থেকে শুরু হয়েছে। যেমন আমরা অ্যালগরিদমে ধাপ ধাপ বলে দিয়েছিলাম যে 1 নম্বর ধাপে এটা করব, 2 নম্বর ধাপে এটা করব, 3 নম্বর ধাপে এটা করব। আমরা জাস্ট এই অ্যারো সাইন বা তীর চিহ্ন দিয়ে আমরা বলে দিব যে আমার কোন কাজের পরে কোন কাজে যাচ্ছে, এটা আমরা তীর চিহ্ন দিয়ে বলে দিব। এটাই হচ্ছে তীর চিহ্নের কাজ, ঠিক আছে? আশা করছি এগুলো তোমাদের জানা আছে, কারণ আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম। এবার আমরা তাহলে 3টি সংখ্যা যোগ করার জন্য আমরা ফ্লোচার্টটা লিখে ফেলি। এই পাশে একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এই যে এটা হচ্ছে ভাই শুরু বা শেষ, তাই না? বলো এটা কি শুরু বা হচ্ছে শেষ, ডি ওভাল ডিম্বাকার স্টার্ট। আচ্ছা, এইখানে তোমাদের আগে একটা কনফিউশন প্রশ্নের উত্তর দিয়ে নিই। সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করো ভাইয়া ফ্লোচার্ট আমরা পেন্সিল দিয়ে লিখবো না হচ্ছে কলম দিয়ে লিখবো? আপ টু ইউ, পেন্সিল দিয়ে লিখলেও হবে, কলম দিয়ে লিখলেও হবে, নট ম্যান্ডেটরি পেন্সিল দিয়ে লিখতে হবে, বাট পেন্সিল দিয়ে লেখা ভালো। কারণ কি জানো? কারণ চিত্র তো ড্র করতে যদি ভুল হয় বা কোনো করতে ড্র করতে যদি দেখা যায় যে একটু মানে মানে খারাপ দেখা যাচ্ছে, তখন তুমি যদি হচ্ছে বল পয়েন্ট কলম দিয়ে লিখো তাহলে কিন্তু মুছতে পারবা না। কিন্তু পেন্সিল দিয়ে লিখলে তুমি ইরেজার দিয়ে মুছে নতুন করে লিখতে পারবা। এই জন্য ড্রয়িংয়ের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করাটা উত্তম, বাট কলম দিয়ে লিখলেও নাম্বার কাটবে না। বুঝতে পারছো? ওকে, আমরা তাহলে স্টার্ট করলাম। এবার আমরা কি করব? ইনপুট নিব, তাই না? যেহেতু আমরা 3টার সঙ্গে যোগ করতেছি, ইনপুট নেওয়ার জন্য আমরা কোন সাইন ব্যবহার করি? এই যে সামান্তরিক ব্যবহার করি, ঠিক আছে? 3টার সঙ্গে যোগ করার ক্ষেত্রে আমার 3টার সঙ্গে ইনপুট নিতে হবে। এই যে এ বি সি 3টার সঙ্গে ইনপুট নিলাম। এবার এই 3টার সঙ্গে যোগ করে যোগফলটা মনে করো আমি সাম নামে ভেরিয়েবলে রাখবো। এই যে প্রসেস করতেছি, প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের জন্য আমরা কোনটা ব্যবহার করি? এই আয়তক্ষেত্র ব্যবহার করি প্রক্রিয়াকরণের জন্য। ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক, ঠিক আছে? এই যে আমি 3টার সঙ্গে যোগ করে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব?
এস এর মানটা প্রিন্ট করে দিব। প্রিন্ট করার জন্য কোন সাইন ব্যবহার করব? কোনটা ব্যবহার করব? সামান্তরিক, তাই না? এই যে এস এর মানটা প্রিন্ট করে দিলাম, আর ফাইনালি প্রোগ্রামটা স্টপ। দেখো ভাই, শুরু আর শেষের জন্য আমরা টার্মিনাল বা ডিম্বক সাইন ব্যবহার করছি, ইনপুট এবং আউটপুটের জন্য আমরা সামান্তরিক ব্যবহার করছি, আর যেখানে আমরা প্রসেস বা প্রক্রিয়া করছি মানে ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করছি। এইটা তোমাকে মনে রাখতে হবে, জাস্ট মনে রাখবা শুরু আর শেষের জন্য এটা তবে ডিম্বাকার হবে। হ্যাঁ, শুরু বা শেষের জন্য হচ্ছে আমরা ডিম্বাকার সাইন ব্যবহার করব। ইনপুট আউটপুট নেওয়ার জন্য দেখো এই যে আমরা এখানে ইনপুট নিচ্ছি, এখানে আউটপুট দেখাইছি। ইনপুট আর আউটপুটের জন্য আমরা সামান্তরিক ব্যবহার করব, আর প্রসেসের জন্য আমরা প্রক্রিয়াকরণ। আর কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে এটার জন্য আমরা তীর চিহ্ন ব্যবহার করব। এই তো হয়ে গেল তিনটি সংখ্যা যোগ করার ফ্লো চার্ট। আশা করছি বুঝতে পারছো। এখানে আর এত বেশি আলোচনা করতে হবে না, কারণ অ্যালগরিদম ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, ওকে। এবার যদি আমি তোমাকে দেখা, এই যে যদিও এখানে দেওয়া আছে, দেখো এই যে তিনটি সংখ্যা যোগ করার ফ্লো চার্ট এখানে দেওয়া আছে। তুমি ছোট হাতের এবিসি ভাই ভেরিয়েবল ক্যান নিতে, যেটা আমি বারবার বলি, তুমি যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারো। আমি এস নিছি, তারা সাম নামে ভেরিয়েবল নিচ্ছে, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? তারা এখানে আবার শুরু শেষ বাংলাতে লিখছে, এগুলো কোনো সমস্যা না। বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে যদি বলে দুইটি সংখ্যা যোগ করার ফ্লো চার্ট লিখতে পারবা না? অবশ্যই পারবা। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে সেলসিয়াস ফারেনহাইটের ফ্লো চার্ট দেখব। সেলসিয়াস ফারেনহাইটের কি দেখব? ফ্লো চার্ট দেখবো, তাই না? সেলসিয়াস ফারেনহাইটের ফ্লো চার্ট দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এগুলো মুছে দিই, কারণ আমরা অ্যালগরিদম ইতিমধ্যে পড়ে ফেলেছি। দেখো, আমরা ফ্লো চার্টটা লিখি। মনে করো তোমাকে একটা সেলসিয়াস ভ্যালু দেওয়া দিল, বললো এটা ফারেনহাইটে কত হবে, এইটা নির্ণয় করার জন্য ফ্লো চার্ট লিখো। আমরা কি করব? সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট করব। সেলসিয়াসে মান দেওয়া আছে, ফারেনহাইট কনভার্ট করব। ফারেনহাইটের সূত্র কি? এই যে এটা ফারেনহাইট নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এটার জন্য ফ্লো চার্টটা লিখে ফেলি। দেখো, স্টার্ট, তারপর আমরা কি করব? ইনপুট নিব। ঠিক আছে, আমার সেলসিয়াসের মানটা ইনপুট নিতে হবে আর ফারেনহাইটে ইনপুট নিতে হবে। এবার আমরা কি করব? না, ফারেনহাইট তো ইনপুট নিব না, ফারেনহাইট আমরা ফলাফল দেখাবো, শুধু সেলসিয়াসের মানটা আমরা ইনপুট নিব। ঠিক আছে, এবার আমরা এখানে ফর্মুলাটা বসায় দেব, ফারেনহাইটের ফর্মুলা। প্রক্রিয়াকরণে ফারেনহাইটের ফর্মুলাটা বসাবো। ফারেনহাইটের ফর্মুলা কি? যেটা এফ ইকুয়াল 9 × C প্লাস 160 ডিভাইডেড বাই হচ্ছে 5। এটা হচ্ছে ফারেনহাইটের ফর্মুলা। তারপর আমরা কি করব? এফ এর মানটা প্রিন্ট করে দেব। প্রিন্টের জন্য আমরা কিন সাইন ব্যবহার করি, সামান্তরিক। এই যে এফ এর মানটা প্রিন্ট করে দিলাম, আমার প্রোগ্রামটা কি স্টপ। এই তো ভাইয়া হয়ে গেল সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের ফ্লো চার্ট। আশা করছি সবাই বুঝবা, কারণ অ্যালগরিদম পড়ছি, সি প্রোগ্রাম পড়ছি, কীভাবে নির্ণয় করতে আমরা সবাই জানি। আমরা কি করছি? সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করছি। আচ্ছা, এবার যদি তোমাকে এটা বলে যে একটা ভ্যালু মনে করো ফারেনহাইটে দেওয়া আছে, এটা সেলসিয়াসে কত হবে? এটা যদি তোমাকে বলে যে ফারেনহাইট দেওয়া আছে, সেলসিয়াসে কত হবে, তাহলে জাস্ট কী কী পার্থক্য হবে? তুমি এখানে ইনপুট সি না নিয়ে কি নিবা? ইনপুট এফ নিবা, তাই না? আর এইখানে ফারেনহাইটের ফর্মুলা অ্যাপ্লাই না করে এখানে সেলসিয়াসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা সেলসিয়াস সমান কি জানি? 5 × F, সরি কি লিখতেছি, 5 × F মাইনাস 160 ডিভাইডেড বাই হচ্ছে 9। এটা হচ্ছে সেলসিয়াসের ফর্মুলা। আর এখানে আমরা কি করব? সেলসিয়াসের মানটা প্রিন্ট করে দেব। এই তো হয়ে গেল সেলসিয়াস থেকে ফারেনহাইট। শুধুমাত্র মনে রাখবা ইনপুট আউটপুটের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সামান্তরিক, প্রসেসের জন্য ব্যবহার করব আয়তক্ষেত্র, শুরু শেষের জন্য আমরা ডিম্বক ব্যবহার করব। ঠিক আছে, ওকে। নেক্সট যাই আমরা এখানে এই যে বৃত্তের ক্ষেত্রফলটা দেখব। যে বৃত্তের ক্ষেত্রফল তো আরো সামনে মনে হয়, এই যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে আমরা ফ্লো চার্ট দেখব। আমরা অ্যালগরিদম এবং দেখেছিলাম, তাই না? এবার আমরা কি দেখব? ফ্লো চার্ট, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট দেখব। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা মনে আছে না আমাদের? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা মনে আছে না? একটু আগে তো করাইলাম।
ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কয়ার, তাই না? ফর্মুলা কি ভাই? পাই আর স্কয়ার, তাই না? ফর্মুলাটা কি? পাই আর স্কয়ার। ওকে ওকে, তাহলে আপনি লিখেন, প্রথমে শুরু করেন বিসমিল্লাহ বলে, স্টার্ট, তারপরে ইনপুট নিতে হবে। এই যে সামান্তরিক সাইন ব্যবহার করলাম। আপনি যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেন, ইনপুট হিসাবে কার মান নিতে হবে? ব্যাসার্ধ। এই যে আমি ব্যাসার্ধের মানটা ইনপুট নিয়ে নিলাম। এবার প্রক্রিয়াকরণে আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেন। এই কাল আমরা কি জানি? পাই আর স্কয়ার, পাই আর ইন্টু আর। এবার আপনি এর মানটা জাস্ট প্রিন্ট করে দিবেন। স্টপ। এই তো হয়ে গেল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। দেখছো কত সুন্দর, কত ইজি, কত সহজ। ঠিক আছে। আচ্ছা, এবার যদি তোমাকে বলে ত্রিভুজের ক্ষেত্রফল, তোমাকে যদি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল, এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দুইটা। কখন কোনটা ব্যবহার করব? যদি তোমাকে ভূমি আর উচ্চতার মান দিয়ে দেয়, তাহলে তুমি এই ফর্মুলা ব্যবহার করবা। আর যদি ত্রিভুজের তিনটা বাহু দিয়ে দেওয়া হয়, তাহলে তোমাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। মনে করো তোমাকে বললো ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবং এটার জন্য ফ্লোচার্টটা কীরকম হবে? এই যে জাস্ট আমি বলে দিচ্ছি কীরকম হবে। দেখো, এখানে কার কার মান ইনপুট নিতে হবে? ভূমি আর উচ্চতার মান ইনপুট নিতে হবে। আর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, আর বাদ বাকি সব সেম। এই তো হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট। যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, আর যদি তিনটা বাহু দেওয়া থাকে, তাহলে তোমাকে এই ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে কিরকম হবে এটা একটু দেখো, এটা মুছে দেই। তাহলে কিরকম হবে দেখো, তোমাকে ইনপুট নিতে হবে, তাই না? কার কার মান ইনপুট নিতে হবে? তোমাকে হচ্ছে তিনটা বাহুর মান ইনপুট নিতে হবে। তিনটা বাহুর মান ইনপুট নিলাম, ফাইন। এবার তোমাকে এস এর মানটা বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। আমরা এস ইকুয়াল কি জানি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2। এস এর মান পেয়ে গেলাম। এবার তোমাকে হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলাটা বসাইতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা আমরা কি জানি? এ ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ফাইন, হয়ে গেল। এবার তুমি এর মানটা প্রিন্ট করে দাও। বুঝতে পারছো? এটা কিন্তু ভাই ওভাল, হ্যাঁ, গোলের মতো না। গোল দ্বারা আবার মিলে তো বোঝাবে, এটা ওভাল বোঝাইছি। ঠিক আছে, এই তো হয়ে গেল। দেখো, প্রসেসের সময় কি ব্যবহার করবা? আয়তক্ষেত্র। আর ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করবা হচ্ছে সামান্তরিক। আর শুরু শেষের জন্য ব্যবহার করবা হচ্ছে ওভাল বা টার্মিনাল। এই তো হয়ে গেল, তাই না? ওকে, এবার আমরা দেখব হচ্ছে কি দেখব, কি ব্যাপার, হ্যাং করলো কেন? আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে রাফি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে কি না, এইটার জন্য হচ্ছে আমরা ফ্লোচার্ট লিখবো, তাই না? আমাদের শর্তগুলো মনে আছে না? যে বিয়ের বয়স যদি তার 21 হয়, তার বয়স, তাহলে বিয়ের বয়স হয়েছে। অন্যতে বলবো বিয়ের বয়স হয়েছে না। ঠিক আছে, দেখো, স্টার্ট। এইখানে আমরা ইনপুট নিব। এজ নামে একটা ভেরিয়েবল ইনপুট নিতে হবে। তুমি যে কোনো নামে ভেরিয়েবল ইনপুট নিতে পারো। ঠিক আছে, এজ নামে একটা ভেরিয়েবল ইনপুট নিলাম। এবার আমি শর্ত দেব। শর্তের জন্য আমরা কোনটা ব্যবহার করি? শর্তের জন্য আমরা ডায়মন্ড বা হিরক ব্যবহার করি, তাই না? আমাকে এখানে কি শর্ত দিতে হবে? যে এইজের মান যদি 21-এর চেয়ে বড় হয় এবং ছোট হয়, এই যে শর্ত, এই যে এই শর্তটা আর কি, যে এইজের মান যদি 21-এর চেয়ে বড় হয় এবং ছোট হয়, এই শর্তটা এখানে দিছি। যদি এই কন্ডিশন কি হয়? সত্য হয়। যদি এটা ইয়াস হয়, মানে এই শর্তটা যদি সত্য হয়, তাহলে আমি বলবো, কি বলবো বলো তো? তাহলে বলবো যে বিয়ের বয়স হয়েছে। ঠিক আছে। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়, মানে নো হয়, কন্ডিশন যদি মিথ্যা হয়, এই শর্তটা যদি মিথ্যা হয়, তাহলে আমি কি বলবো? তাহলে বলবো যে বিয়ের বয়স হয়েছে না।
হইছে না, ঠিক আছে, না বুঝেছি মানে হইছে না, লিখবা হইছে না, ঠিক আছে। তারপরে যে গুল দিয়ে মিলিত করলাম দুইটা, ফাইনালি কেমন প্রোগ্রামটা স্টপ। বুঝতে পারছো? যারা বুঝো নয় আমি আবারও বলে দিচ্ছি, বিয়ের বয়স যদি তার বয়স 21 বা তার বেশি হয়, এই যে দেখো আমি শর্ত দিচ্ছি, শর্তের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ডায়মন্ড। তার বয়স যদি কি হয় 21 বা তার বেশি হয়, মানে শর্তটা যদি সত্য হয়, যদি শর্তটা সত্য হয় তাহলে বলবে কি তার বিয়ের বয়স হয়েছে। আর যদি শর্ত মিথ্যা হয়, মানে তার বয়স যদি 21 না হয় বা তার ছোট হয়, নো হয়, তাহলে বলবো বিয়ের বয়স হয়েছে না। যে ফলাফল প্রিন্টের জন্য আমরা কি ব্যবহার করছি, সামন্তরিক ব্যবহার করছি। ফাইনালি দুইটা একসাথে মিলন করলাম, কারণ আমাকে তো প্রোগ্রামটা শেষ করতে হবে, বিয়ের বয়স হইলেও শেষ করতে হবে, না হলেও শেষ করতে হবে। এই জন্য আমি দুইটা কি করলাম, আগে মিলিত করলাম। আর মিলিতের জন্য আমরা কি ব্যবহার করি, বৃত্ত, পরে আসছিলাম রাইট, মিলিতের জন্য বৃত্ত ব্যবহার করি। তারপরে আমি প্রোগ্রামটা স্টপ করে দিলাম। এই হচ্ছে ভাইয়া যে রাফি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে কি না তা নির্ণয় করার ফ্লোচার্ট। বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা দেখি যে রাফি ভাই বুটার কিনা, এইটার জন্য যদি হচ্ছে আমরা ফ্লোচার্ট নির্ণয় করি, তাহলে কিরকম হবে, সেম আগেরটাই, আগের যে স্ট্রাকচারটা আছে না মাত্র যে পড়ে আসছে, এইটাই, জাস্ট লেখার ধরনটা ভিন্ন হবে। দেখো স্টার্ট, আমরা এখানে ইনপুট নিব, এইচ ভেরিয়েবলের মানটা ইনপুট নিব, ফাইন। এবার আমি শর্ত দেব, শর্তের জন্য কিন্তু আমরা ডায়মন্ড ব্যবহার করি, তাই না। শর্ত কি, যদি এই এজ 18-র চেয়ে বড় হয়, এই শর্ত যদি সত্য হয়, তাহলে কি বলবো, তাহলে বলবো হচ্ছে ভোটার। কি বলবো, ভোটার। আর যদি এই শর্ত মিথ্যা হয়, নো হয়, তাহলে কি বলবো, তাহলে বলবো হচ্ছে নন ভোটার। কি বলবো, নন ভোটার। ফাইনালি দুইটা একসাথে মিলিত করে দিব, প্রোগ্রামটা স্টপ করে দিব। বুঝতে পারছো? এই যে শর্তটা, এই শর্ত যদি সত্য হয় তাহলে বলবো ভোটার, মিথ্যা হলে বলবো নন ভোটার। এই তো ভাই আমার ফ্লো চার্ট হয়ে গেল, ঠিক আছে। যারা একেবারেই নতুন, 27 ব্যস্ত একেবারেই নতুন তোমরা, তোমরা হচ্ছে যে একটু মনোযোগ দিলে জিনিসগুলো বুঝে ফেলতে পারবা, কোন চিত্রের কী কাজ, কন্ডিশনটা কী হচ্ছে, একটু মাথার মধ্যে আইডিয়া লাগাতে পারলে এগুলো একদম পান্তাভাত হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ, এইটার জন্য হচ্ছে আমরা ফ্লোচার্ট নির্ণয় করবো, ঠিক আছে। দেখো স্টার্ট, আমরা যে ভ্যালুটা দেখতে চাইবো পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমরা ইনপুট হিসাবে নিয়ে নিলাম নাম্বারটা। এবার আমি শর্ত দিব, শর্ত কি, যদি এন যদি কি হয় 0-র চেয়ে বড় হয়, যদি এই শর্ত যদি সত্য হয়, ভালো করে দেখো, এই শর্ত যদি সত্য হয় তাহলে কি বলবো, তাহলে বলবো হচ্ছে নাম্বারটা পজিটিভ। কি নাম্বারটা পজিটিভ, যদি এই কন্ডিশনটা সত্য হয়, যদি নাম্বারটা 0-র চেয়ে বড় হয়। আর যদি মিথ্যা হয়, যদি নো হয়, তাহলে এইখানে এসে আমি আরেকটা শর্ত দিব। ওই শর্তটা কি, যে নাম্বারটা যদি 0-র সমান হয়, নাম্বারটা যদি কি হয় 0-র সমান হয়, যদি এটা যদি কি হয়, এইটা যদি ইয়াস হয়, এটা যদি কি হয় ইয়াস হয়, তাহলে আমি তাকে কি বলবো, তাহলে তাকে বলবো হচ্ছে এটা 0। এই কন্ডিশন যদি সত্য হয়, মানে এন এর মান যদি 0-র সমান হয়, তাহলে বলবো এটা কি, এটা কি, এটা হচ্ছে 0। আর যদি এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, এই যে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, এটাও যদি নো হয়, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে আমি এখানে কি বলে দিব, যে নাম্বারটা কি নেগেটিভ, ঠিক আছে। ফাইনালি আমি কি করব, প্রোগ্রামটা শেষ করে দেব, এই তিনটা একসাথে না শেষ করে দেব, ঠিক আছে। ফাইনালি প্রোগ্রামটা স্টপ করে দেব, স্টপ। এটা হচ্ছে যে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ তা নির্ণয় করার ফ্লোচার্ট। একটু ভালো করে দেখো আমি কি লিখেছি। আমি এর নামে একটা নাম্বার নিয়েছি, যে নাম্বারটা চেক করব পজিটিভ নাকি নেগেটিভ। এই নাম্বারটা যদি 0-র চেয়ে বড় হয়, যদি শর্ত সত্য হয়, মানে ইয়াস হয়, যদি নাম্বারটা 0-র চেয়ে বড় হয় তাহলে বলবো নাম্বারটা পজিটিভ। আর যদি নাম্বারটা 0-র চেয়ে বড় না হয়, যদি নো হয়, তাহলে এইখানে আসবে, এইখানে এসে বলবে যে নাম্বারটা কি 0-র সমান কিনা। যদি নাম্বারটা 0-র সমান হয়, যদি ইয়াস হয়, তাহলে বলবো 0। আর যদি এটাও না হয়, যদি 0-র সমান না হয়, তাহলে বলে দেবো নাম্বারটা হচ্ছে নেগেটিভ। ফাইনালি তিনটা একসাথে অ্যাডজাস্ট করে প্রিন্ট করে দিলাম, স্টপ। এই হচ্ছে ভাইয়া
একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ তা নির্ণয় করার ফ্লোচার্ট। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে একটা নাম্বার জোড় নাকি বেজোড় এটা নির্ণয় করার ফ্লোচার্ট, তাই না? জোড় বেজোড় হওয়ার শর্ত কি? যদি নাম্বারটা 2 দিয়ে ভাগ যায় জোড় আর নাইতে বেজোড়। খুবই সহজ, তাই না? এটা দেখো আমি করে ফেলি। স্টার্ট। যেই নাম্বারটা চেক দেবো এই নাম্বারটা ইনপুট নিয়ে নিলাম, এবার শর্ত দিব। যদি এই নাম্বারটা 2 দিয়ে ভাগ করলে বাক্সে 0 হয়, যদি এই শর্তটা সত্য হয় তাহলে বলবো হচ্ছে এই নাম্বারটা হচ্ছে জোড়। আর যদি এই শর্ত মিথ্যা হয় তাহলে বলবো নাম্বারটা হচ্ছে বেজোড়, মানে অড। বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি নাম্বারটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, যদি কন্ডিশন সত্য হয় তাহলে বলবো ইভেন, আর মিথ্যা হলে বলবো অড। এই তো প্রোগ্রামটা হয়ে গেল। এটা হচ্ছে একটা নাম্বার জোড় নাকি বেজোড় তা নির্ণয় করার ফ্লোচার্ট। ওকে, নেক্সট। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্লোচার্ট দেখবো, সেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমাদের লজিকটা নিশ্চয়ই জানা আছে যে 3টা সংখ্যার মধ্যে কীভাবে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? এই যে ভাইয়া লজিক, যদি এ বি এর চেয়ে বড় হয়, আবার এ যদি সি এর চেয়েও বড় হয়, এ যদি আমার বি এর চেয়েও বড় হয়, যদি সি এর চেয়েও বড় হয়, এই শর্ত যদি সত্য হয় তাহলে আমি বলবো যে ইয়া হচ্ছে বড় নাম্বার। আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে পরবর্তীতে এসে আবার চেক দেব, যে আবার দেখবো যে বি যদি এর চেয়ে বড় হয় এবং বি যদি আমার সি এর চেয়েও বড় হয়, যদি এই শর্ত সত্য হয় তাহলে আমি বলবো বি বড় নাম্বার। আর যদি বিও বড় নাম্বার না হয়, যদি এই শর্ত মিথ্যা হয় তাহলে আমি ডিরেক্ট বলে দেবো সি হচ্ছে বড় নাম্বার। এই তো আমার প্রোগ্রাম শেষ। আমরা এটা কিন্তু বার অ্যালগরিদমও পড়ে যাচ্ছে, ফ্লোচার্টও পড়ে আসছে, তাই না? আমি তোমাকে লজিকটা এখানে আবারও বলে দিচ্ছি। মনে করো এই হচ্ছে ভাইয়া 3টা নাম্বার, এই 3টা নাম্বারের মধ্যে তুমি কে বড় এটা তুমি চেক করবা। শর্ত কি? যে যদি এ বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়েও বড় হয় তাহলে আমি কি বলবো? ইয়া হচ্ছে বড় নাম্বার, যদি এই শর্ত সত্য হয়। এই যে এখানে এটাই বলা আছে যে এই শর্ত, এই যে এই মানে, এই কথার মানে যেটা, এই কথার মানে এটাই, যে এইটা যদি কি হয় সত্য হয়। এখন এখানে অনেকের কনফিউশন থাকতে পারে, কারণ এখানে দেখো এন্ড সাইন একটা ব্যবহার করছে, একটা ব্যবহার করার কারণ বাই ফ্লো চার্ট তো বাই চিত্র নির্ভর, এখানে এত লজিক কাজ করালেও হবে না করলেও হবে, বাট দুইটা দেওয়া ভালো এন্ড, কারণ আমরা লজিক্যাল অপারেটর পড়ছি। লজিক্যাল অপারেটরে আমরা এন্ড কয়টা ব্যবহার করি? দুইটা ব্যবহার করি। ঠিক আছে, লজিক্যাল অপারেটর কি তোমাদের পড়াইছি কিনা আল্লাহ জানে, হ্যাঁ পড়াইছিলাম মনে হয় এমসিকিউ ক্লাসে। অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর কোনগুলো এগুলো পড়াইছি। ঠিক আছে, কোন অপারেটরের কী কাজ। ঠিক আছে, এই যে এই জিনিসটাই জাস্ট এই যে এইটা, যে এ যদি বি এর চেয়েও বড় হয় এবং এ যদি সি এর চেয়েও বড় হয়, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে ইয়ে। আর যদি এটা মিথ্যা হয়, যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে আবার এসে চেক দিবে যে বি কি এ এর চেয়ে বড় কিনা এবং বি কি সি এর চেয়ে বড় কিনা। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে বলবে বি হচ্ছে বড় নাম্বার। এই যে এখানে এটাই বলা আছে, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে বলবে বি বড় নাম্বার। আর যদি এইটাও মিথ্যা হয় তাহলে আমি ডিরেক্ট বলে দেবো সি বড় নাম্বার। এই যে এখানে এটাই বলা আছে, যদি এটাও মিথ্যা হয় তাহলে ডিরেক্ট বলে দেবো সি হচ্ছে বড় নাম্বার। ফাইনালি প্রোগ্রামটা এন্ড করে দিবা। এই তো শেষ, এই তো শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো? বুঝতে পারছো? লেখার ধরনটা একটু ভালো করে দেখো। এই 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট অনেকে অনেকভাবে করাইছে, কিন্তু আমি যেভাবে এখানে করাই দিচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে সহজ। যদি এই কন্ডিশন সত্য হয় এ বড়, এটা সত্য হইলে বি বড়, দুটা থেকে একটা সত্য না হলে সি বড়। ফাইনালি 3টা একসাথে টেনে এন্ড করে দিবা। ঠিক আছে, তাহলে কি তোমার 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা ফ্লোচার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় যে 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট ড্র করো, লিখতে পারবা না? জাস্ট এই সাইনটা এরকম হবে, সাইনটা জাস্ট এরকম হবে, তাইলে তোমার 3টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট সাইনটা দিকে হবে, আর বাদ বাকি সব একদম কার্বন কপি। এবার আমরা দেখবো হচ্ছে লিপ ইয়ার নির্ণয় করার ফ্লোচার্ট। কি দেখবো? লিপ ইয়ার নির্ণয় করার ফ্লোচার্ট। লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ, তাই না? এই যে এখানে করে দেওয়া আছে, এই যে এই শর্তটা, এই যে এই শর্তটা এখানে ছোট করে লেখা, হয়তো তোমাদের চোখে পড়বে না, বাট এই শর্তটা হচ্ছে এই শর্তটা, এই যে এই শর্তটা, এই শর্তটা আমি তোমাদেরকে মাত্রই বুঝাইছি, একটু আগে বুঝাইছি, যে যদি এই শর্ত সত্য হয়, এখানে এটাই বলা আছে, যদি এই শর্ত সত্য হয় তাহলে বলবা লিপ ইয়ার, আর যদি মিথ্যা হয় তাহলে বলবা নট লিপ ইয়ার।
তোমাদের মনে এখানে একটা কনফিউশন আসতে পারে, ভাই একটু আগে আপনি যে প্রবলেমগুলো করাইছেন যে রাফি ভাই ভোটার কিনা, রাফি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে কিনা, জোর না বেজোর পজিটিভ নাকি নেগেটিভ, তখন তো ভাই আপনি ইয়েস সাইনটা এদিকে দিছেন, কিন্তু এইখানে তো এদিকে নো দেওয়া। ভাই এটা নট ম্যান্ডেটরি যে এই পাশে ইয়েস হইতে হবে এই পাশে নো হইতে হবে, বা এই পাশে ইয়েস হইতে হবে এই পাশে নো হইতে হবে, নট ম্যান্ডেটরি। তুমি যেই পাশে ইয়েস দিবা এই পাশে ইয়েসের কাজ করবা, যেই পাশে নো দিবা এই পাশে নো এর কাজ করবা। যেমন দেখো এই পাশে বলা হয়েছে যদি এই শর্তটা সত্য হয়, এইটা কোন শর্তটা, এইটা হচ্ছে ভাই এই শর্তটা, এই যে এই শর্তটা, এই শর্তটা যদি এই শর্তটা সত্য হয় মানে হ্যাঁ হয় তাহলে বলবা যে এটা লিপিয়ার, আর যদি শর্ত মিথ্যা হয় তাহলে বলবা এটা লিপিয়ার না, নট নট লিপিয়ার, লিপিয়ার নয়। বুঝতে পারছো? যদি শর্ত সত্য হয় বলবা লিপিয়ার, না হলে বলবা লিপিয়ার না। ফাইনালি প্রোগ্রামটা শেষ। এই তো হয়ে গেল আমার লিপিয়ার নির্ণয়ের ফ্লোচার্ট, তাই না? অনেকে বলবা ভাই স্লাইড দেখে শুধু বলে বলে চলে যাচ্ছেন। ভাই প্রত্যেকটা কন্ডিশন আমরা সি প্রোগ্রামে বুঝাইছি, প্রত্যেকটা কন্ডিশন অ্যালগরিদমে পড়াইছি, এবং এই টাইপের ফ্লোচার্ট এর আগেও 3-4টা করাইছি, যেই কারণে আমি এখানে জাস্ট এভাবে মুখে বলে দিয়েছি, কারণ এই টাইপের প্রোগ্রাম পড়াইছি না একটু আগে। রাফি ভাইয়ের বিয়ের বয়স কিনা, পজিটিভ কিনা, নেগেটিভ কিনা, জন্য বেজোর, তুমি ওয়ার মান নিবা, কন্ডিশন চেক দিবা, কন্ডিশন সত্য হলে বলবে লিপিয়ার, মিথ্যা হলে বলবে নট লিপিয়ার, এই তো শেষ। এবার আমরা এই যে ভাই সিরিজের একটা মাত্র ফ্লোচার্ট দেখবো। আমরা একটু আগে সিরিজের একটা মাত্র অ্যালগরিদম দেখে সমস্ত অ্যালগরিদম করে ফেলছিলাম না, এবার সিরিজের শুধুমাত্র আমরা একটা ফ্লোচার্ট দেখব, সমস্ত ফ্লোচার্ট আমরা করে ফেলবো। বুঝতে পারছো? শুধুমাত্র একটা ফ্লোচার্ট করব, তার সমস্ত ফ্লোচার্ট আমরা করে ফেলবো। কীরকম একটু দেখো ভালোভাবে। আমরা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা নির্ণয় করার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করতেছি। দেখো একটা ফ্লোচার্ট তুমি যদি ভাই করতে পারো, বুঝো সিরিজের যত ফ্লোচার্ট আছে সমস্ত ফ্লোচার্ট তুমি করতে পারবা। একটু ভালো করে মনোযোগ দিতে হবে। দেখো স্টার্ট। আমরা কি করব, এখানে ইনপুট হিসাবে কার কার মান নিব, এখানে কি কি মান লাগবে, আয়ের মান তো ইনপুট চাই নিলাম মনে করো, যদিও এখানে আয়ের মান ইনপুট লাগবে না, এখানে আচ্ছা নেই আয়ের মান, আর এন তো এখানে লাগবে না। আচ্ছা আমি এনটা নিয়ে নিই, কারণ এনটা আমার সামনে লাগবে, যদি আমার লুপটা মনে করো এখানে এন পর্যন্ত বললো, হ্যাঁ তাহলে তো আমার এন লাগবে, ঠিক আছে এন, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি 100 দিয়ে করাই, তাহলে এন নিব না, কারণ অনেকে বুঝবে না শুরুর দিকে, আমি 100 দিয়ে করাই, ঠিক আছে আমি 100 দিয়ে করাই। দেখো তাহলে তো আমার এন দরকার নেই, এখানে এন দরকার। আর কি কোনো কিছু ইনপুট লাগবে, আর মনে করো হচ্ছে যোগ করবো, যেহেতু সাম নামে একটা ইনপুট নিলাম, ফাইন। এবার আমি ইনিশিয়াল ভ্যালুগুলো দিয়ে দিব। আয়ের ভ্যালু কত, লুপ কত থেকে শুরু হবে ভাই, লুপ 1 থেকে শুরু হবে, এই যে ভাই আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যেহেতু যোগ করতেছি সামের ভ্যালু শুরুতে বলে দিব 0, ওকে। এবার আমি শর্ত দিব। শর্ত কি, এই লুপের কন্ডিশন পার্ট কি, কন্ডিশন পার্ট হচ্ছে যদি আয়ের ভ্যালু 100 সমান ছোট হয়, যদি এই কন্ডিশন সত্য হয়, যদি এই কন্ডিশন সত্য হয়, সত্য হইলে কি করবে, সত্য হইলে প্রতিবার এই সামের সাথে আয়ের ভ্যালুটা যোগ করবে, যদি কন্ডিশন সত্য হয়। তারপরে কি করবে, ইনক্রিমেন্ট পার্টটা বলে দিতে হবে যে আয়ের ভ্যালু প্রতিবার কত করে বাড়বে। যেহেতু 1 থেকে 100 পর্যন্ত আমরা জোড় সংখ্যাগুলো যোগ করতেছি, তার মানে প্রতিবার কত করে বাড়বে, প্রতিবার 2 করে বাড়বে। এই যে ভাই দেখো আমি প্রতিবার 2 করে বাড়াই দিলাম। বুঝতে পারছো? এটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশনটা সত্য। বুঝতে পারছো? এই লুপটা তো তখন চলবে। দেখো আয়ের ভ্যালু শুরুতে কত 1, এখানে 1 বসাও, কন্ডিশন সত্য, সত্য হলে এসে আসবে, এসে আসা যোগ করবে, যোগ করে আবার আয়ের ভ্যালুটা বাড়বে, 2 বাড়বে, 2 বেড়ে এসে আবার কন্ডিশন চেক দিবে, চেক দিয়ে যদি দেখে কন্ডিশন সত্য আবার যোগ করবে, আবার আয়ের ভ্যালু বাড়বে, আবার কন্ডিশনে যাবে, দেখবে সত্য কিনা, সত্য হলে যোগ করবে। যখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন এই লুপটা এখান থেকে বাইর হয়ে এখানে ফলাফলটা প্রিন্ট করে দিবে। কার মান প্রিন্ট করবে, এস এর মানটা প্রিন্ট করে দিবে। ফাইনালি কি প্রোগ্রামটা স্টপ। এই ফ্লোচার্টটা ভাই তুমি যদি বুঝতে পারো তাহলে সিরিজের যে কোনো ফ্লোচার্ট তুমি এখন নিজেই করতে পারবা, তোমাকে আমাকে আর করাইতে হবে না। শুধু এই জিনিসটা ভালো করে বুঝো, লুপটা 1 থেকে শুরু হয়েছে, যে দেখো আমি 1 থেকে শুরু করলাম, ঠিক আছে। কত পর্যন্ত চলবে, 100 পর্যন্ত, এই যে ভাই আমি 100 পর্যন্ত চালাইলাম। তারপরে আমি কি করলাম, যেহেতু আমাকে যোগ করতে বলছে সামের সাথে আয়ের ভ্যালুটা যোগ করে দিলাম। আয়ের ভ্যালু কত করে বাড়বে, যেহেতু জোড় সংখ্যাগুলো নিতে বলছে, এ ভাই যেহেতু জোন বলছে এখানে 1 থেকে নিলে হবে না, 2 থেকে নিতে হবে,
যেহেতু জোর বলছে 1 থেকে নিলে হবে না, 2 থেকে নিতে হবে, ঠিক আছে? যেহেতু জোর বলছে, এই যে যেহেতু জোর বলছে 2 থেকে শুরু করলাম, 100 পর্যন্ত চলবে, প্রতিবার 2 করে বাড়বে। যেহেতু জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে বলছে, তাই না? জোর সংখ্যাগুলো যেহেতু প্রিন্ট করতে বলছে, পার্থক্য কত? প্রতিবার 2 করে। এই জন্য দেখো ইনক্রিমেন্ট পার্টে বলে দিলাম 2, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট পার্ট, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পার্ট, কন্ডিশন পার্ট, ইনক্রিমেন্ট পার্ট। এই যে আমি কন্ডিশন পার্টে কন্ডিশন চেক দিয়ে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে পরে আমি আয়ের ভ্যালুটা বাড়ায় দিলাম, বাড়ায় দিলে আবার কোথায় যাব? কন্ডিশনে যাব, কন্ডিশনে গিয়ে আবার চেক দিবে, যদি কন্ডিশন সত্য হয় আবার যোগ করবে, আবার আয়ের ভ্যালু বাড়বে, আবার যাবে, আবারকে কন্ডিশন চেক দিবে, সত্য হলে আবার বাড়বে, এরকম বাড়তেই থাকবে। কতক্ষণ বাড়বে? যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য। যখন আয়ের ভ্যালু বাড়তে 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 এখানে 102 হয়ে যাবে, তখন কি কন্ডিশন সত্য? না, মিথ্যা। মিথ্যা হয়ে গেলে নোতে এসে কি এস এর মানটা প্রিন্ট করে দিবে, তখন আর যোগ করবে না। বুঝতে পারছো? তখন এই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। এই হচ্ছে ভাই 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। এবার যদি তোমাকে এমন একটা সিরিজ দেয় 4, 8, 12 এরকম বললো হচ্ছে n পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওইগুলো যোগ করার ফ্লোচার্ট নির্ণয় করো, তাহলে কোথায় কোথায় পার্থক্য হবে? কত থেকে শুরু হবে? লুপ 4 থেকে। জাস্ট এই ইনিশিয়াল পার্টে বলে দিবা লুপটা 4 থেকে শুরু হবে, এখানে জাস্ট বলে দিবা লুপটা 4 থেকে শুরু হবে। লুপটা কত পর্যন্ত চলবে? n পর্যন্ত, তাহলে n এর মানটা ইনপুট নিয়ে নাও, আর এইখানে জাস্ট বলে দিবা লুপটা n পর্যন্ত চলবে। বুঝতে পারছো? তারপরে কি করতে হবে? প্রতিবার কত করে বাড়বে? প্রতিবার কত করে বাড়বে? 4-এর পরে 8, 8-এর পরে 12, তার মানে প্রতিবার কত করে বাড়তেছে দেখো তো, 4-এর পরে 8 কত বাড়ছে? 4। তার মানে তোমাকে এই ইনক্রিমেন্ট পার্টে বলে দিতে হবে প্রতিবার 4 করে বাড়বে, এখানে বলে দিতে হবে কি প্রতিবার 4 করে বাড়বে। এই ভাইয়া তোমার ফ্লোচার্ট হয়ে গেল। দেখছো, শুধুমাত্র এই ইনিশিয়াল পার্টে, কন্ডিশন পার্টে, ইনক্রিমেন্ট পার্টে পার্থক্য হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। তোমাকে যদি আবার এমন একটা সিরিজ দেয় তোমাকে ফ্লোচার্ট নির্ণয় করতে, মনে করো তোমাকে বললো এমন একটা সিরিজ দিল, কি দিল বলো তো? এরকম একটা সিরিজ দিল, এটার জন্য তোমাকে ফ্লোচার্ট নির্ণয় করতে বললো, কোনো সমস্যা নেই, পারবা না? বলো, লুপটা কত থেকে শুরু হয়েছে ভাই? 2 থেকে শুরু হয়েছে, তাহলে তুমি এখানে কত থেকে শুরু করবা? এখানে লুপটা 2 থেকে শুরু করবা, ঠিক আছে? কত পর্যন্ত চলবে? n পর্যন্ত। ফাইন, n পর্যন্ত চালাইলা। প্রতিবার কি করতে হবে? দেখো তো কত করে বাড়ছে? 2-এর পরে 4, 4-এর পরে 6, প্রতিবার 2 করে বাড়ছে। তার মানে এখানে ইনিশিয়াল ইনক্রিমেন্ট পার্টে কত বলে দিবা? ইনক্রিমেন্ট পার্টে বলে দিবা প্রতিবার 2 করে বাড়বে। ফাইন। প্রসেসে কি হবে ভাই? প্রসেসে কি s এর সাথে i যোগ হবে? না, এবার কিন্তু ভাই পাওয়ার আছে, যে এখানে তুমি i যোগ করলে হবে না, এখানে তোমাকে কি যোগ করতে হবে? পাও i, 2 যোগ করতে হবে, পাও i, 2, কারণ পাওয়ার যে 2 আছে পাওয়ার 2 যোগ করে দিতে হবে। এগুলো কিন্তু আমরা ভাই সি প্রোগ্রামিং ক্লাসে পড়ছি, কেন ভাই এখানে পাও i, 2 যোগ করতে হবে, আমরা প্রসেস পার্টে কি করতে হবে এগুলো সি প্রোগ্রামে পড়ে আসছি, অ্যালগরিদম আমরা পড়ে আসছি, ঠিক আছে? এখানে যেহেতু পাওয়ার 2 আছে, এই পাওয়ার 2টা বলে দিতে হবে, পাওয়ার ফাংশন দিয়ে পাওয়ার 2টা বলে দিতে হবে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল ফ্লোচার্ট। দেখছো, শুধুমাত্র তুমি যদি হচ্ছে একটা এরকম ফ্লোচার্ট করতে পারো, এই টাইপের সমস্ত ফ্লোচার্ট তুমি নিজেই করতে পারবা। মনে করো হচ্ছে তোমাকে যদি বলি যে এই টাইপের একটা ফ্লোচার্ট গুণ করো, গুণ করলে জাস্ট গুণ করে দেবা, গুণ পারবা। হ্যাঁ, আর একটা সিরিজ দিই, মনে করো এই টাইপের একটা সিরিজ দিলাম, এই সিরিজের জন্য ফ্লোচার্ট নির্ণয় করো, করতে পারবা না? দেখো তো সিরিজটা কত থেকে শুরু হয়েছে? 3 থেকে শুরু হয়েছে, জাস্ট এখানে 2 থেকে শুরু না করে 3 থেকে শুরু করবা, ঠিক আছে? n পর্যন্ত চলবে, ফাইন। আর প্রতিবার কি হবে? পাওয়ার কত? 3, তাই না? জাস্ট এখানে পাওয়ার 2 না বলে এখানে পাওয়ার কত বলে দিবা? এখানে পাওয়ার বলে দিবা হচ্ছে 3। বুঝতে পারছো? প্রতিবার কত করে বাড়তেছে? 3-এর পরে 6, 6-এর পরে 9, প্রতিবার 3 করে বাড়তেছে, ইনক্রিমেন্ট পার্টেও বলে দিবা 3। দেখছো, বাদ বাকি সব ঠিক থাকবে। তার মানে আমরা যদি এরকম একটা ফ্লোচার্ট করতে পারি, সিরিজের যে কোনো ফ্লোচার্ট দেখ আমরা করতে পারবো। জাস্ট দেখবো ইনিশিয়াল ভ্যালু কী হবে, কন্ডিশনে কী হবে, প্রসেসে কী হবে, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে কী হবে, জাস্ট এই মানটা আমরা চেঞ্জ করে দেবো, আর বাদ বাকি সব ঠিক থাকবে। আশা করছি তোমরা হচ্ছে যে কোনো অ্যালগরিদম এখন দেখ করতে পারবা, যে কোনো ফ্লোচার্ট দেখ তোমরা করতে পারবা, ঠিক আছে?
তারপরে হচ্ছে গসাগু এবং হচ্ছে লসাগু নির্ণয় করার ফ্লোচার্টটা আমি সি প্রোগ্রাম তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। গসাগু এবং লসাগুর ফ্লোচার্ট তেমন আসে না, বাট তোমরা যদি আসে তোমরা নিজেরা পারবা আশা করছি, কারণ এই জিনিসগুলো তোমরা যদি বুঝে থাকো পারবা। তবুও যদি গসাগু লসাগুর যদি ক্লাস লাগে জানিও, আমি করাইয়া দিব, অথবা তোমাদের বইয়ে আছে, বই দেখে নিলে পারবা আশা করছি। এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো কিছু নেই। গসাগু লসাগু নির্ণয় করার হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে? তাছাড়া গসাগু লসাগু থেকে এখন পর্যন্ত ফ্লোচার্ট আসে নাই কখনো, সি প্রোগ্রামেই আসছে, আমি সি প্রোগ্রাম করাইয়া দিয়েছি। তবে তোমরা অ্যাডভান্স লেভেলে যারা পড়তে চাও পরে রাখতে পারো, যদি চলে আসে, বলা যায় না, যদির কথা, ঠিক আছে? না আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? ওকে, তবে যেগুলো আমি পড়িয়ে দিয়েছি এগুলোর মধ্যে থেকেই আসবে, শতভাগ শিওর থাকো, ঠিক আছে? যদি প্রশ্ন এতটা হার্ড না করে, ঠিক আছে? যদি প্রশ্নের সিলেবাসটা যদি ওই রকম না হয়ে যায়, উল্টাপাল্টা টাইপের মাঝে মধ্যে হয়ে যায় না, যদি এরকম না হয়ে যায়, তাহলে এগুলো থেকেই আসবে, এগুলো থেকে ইনশাল্লাহ পারবা। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে যত সহজ করে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায়। তোমরা যদি না বুঝে থাকো, কষ্ট করে রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবা, একটু পিছনে টেনে আরেকবার দেখবা, তাহলে দেখবা যে বুঝে যাবা। একবার না বুঝলে দুইবার দেখলে ইনশাল্লাহ বুঝে যাবা। এত কঠিন কোনো কিছু না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।